মা হবার সুসংবাদ দিতেই আমার স্বামী আমার গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। আচ্ছা, এটা কি ভাগ্য নাকি নিজের দোষের শাস্তি? তারিন ভেবে পাচ্ছে না। দেয়াল ঘেঁষে 2 হাঁটু ভেঙে মেঝেতে বসে আছে তারিন। চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। গালের এক পাশটা লাল হয়ে আছে ইতিমধ্যেই। ঠোঁট দুটো কাঁপছে বেগতিক হারে। শরীরও কাঁপছে খানিকটা। মাথা ঝিম ধরে আছে। শখের শ্বাসটা এখন চোখের পানিতে সারা মুখে লেপ্টে একাকার অবস্থা। চোখের পলকে এত এত স্বপ্ন, খুশি সব ধূলিসাৎ হয়ে গেল। এই তো মিনিট কয়েক আগের কথা। তারিনের মনে কত স্বপ্ন ছিল, কত খুশি ছিল, আর এখন সবটা অতীত, সবটা বিষাক্ত। তারিন নিঃশব্দে কাঁদছে। এর মধ্যে রুমে জাহেলা দৌড়ে আসলো। এসেই সারা রুমে তারিনকে দেখতে না পেরে চিৎকার করে বলা শুরু করলো, আপামনি তুমি কই? ভাইজানের চিৎকার শুনলাম, তারপর দেখলাম ভাইজান রাইগা কই জানি গেল গা। তুমি ঠিক আছো নি? তোমারে দেহি রুমে দেহি না। তোমাকে কি হয়েছে? সব ঠিক আছে নি? তারিন শুনল ঠিকই, কিন্তু উত্তর দিতে পারল না। এবার শব্দ করে কান্না বেরিয়ে আসলো। তারিনের কান্নার শব্দ কানে আসতেই জাহেলা বেলকনিতে দৌড়ে গিয়ে তারিনকে বিধ্বস্ত অবস্থায় দেখে আঁতকে উঠল। জাহেলা জোরে চিৎকার করে আতঙ্কিত গলায় বলল, আয় হায়, তোমার এমন পাগলের মতন অবস্থা কেন আফামনি? কি হয়েছে তোমার? বলেই তারিনের পাশে বসলো। তারিনের থুতনি ধরে মাথা দাঁড় করিয়ে চোখের পানিগুলো 2 হাতে মুছে দিতে দিতে হতভম্ব হয়ে বলে উঠল, কান্দে না বোন, তোমার কি হয়েছে কও? ভাইজান কি রাগ হয়েছে তোমার লগে? থাক কান্দ না, মাথা গরম করিয়া 2-1 কথা কইছি, মাথা ঠান্ডা হলে সব ঠিক হইয়া যাইব। তারিন এবার জাহেলাকে জড়িয়ে ধরল। হু হু করে কেঁদে উঠল সশব্দে। জাহেলা ঘাবড়ে গেল, নিস্তব্ধ রইল কিছুক্ষণ সময় মিনিট। হুঁশ ফিরতেই ভয়ার্ত সুরে জিজ্ঞেস করল, ও তারু বোন, তোমার কি হয়েছে? এমন করতেছ কেন? তোমার কি শরীরটা খারাপ লাগে? আমারে কও, কি হয়েছে? কেন কান্দো এমনি? তারিন কান্নারত সুরে থেমে থেমে কোনো রকমে বলে উঠল, আমি মা হতে যাচ্ছি আপা। জাহেলার কানে বাক্যটা পৌঁছাতেই জাহেলা খুশিতে আত্মহারা হয়ে পড়ল। চোখে মুখে আনন্দ ঝলমলে হয়ে উঠল। চিৎকার করে বলে উঠল, আল্লাহ গো, কও কি সত্যি? জাহেলার খুশি দেখে তারিনের ভেতরটা এক দফা ভেঙে চুরে গেল। তবুও মুখে প্রকাশ করল না, কোনো রকমে হাসি টেনে বলল, হ্যাঁ সত্যি। জাহেলা তারিনকে সাবধানে উঠে দাঁড় করালো, নিজেও উঠে দাঁড়ালো। খুশিতে 2 হাত পা নাচিয়ে নাচা শুরু করলো। তারিনকে এক দফা জড়িয়ে ধরে বলল, খালুজান জানে? তারিন 2 দিকে মাথা নাড়ালো, অর্থাৎ না। জাহেলা দৌড়ে আগে সেদিকে গেল। এক্ষুনি সবাইকে খুশির খবরটা দিতে হবে। দৌড়ে যেতে যেতে বলল, ভাইজান রে ফোন দিয়ে এক্ষুনি মিষ্টি লইয়া আইতে কমু। তারিন বারণ করতে পারল না। জাহেলা চলে যেতেই একবার গুমড়ে কেঁদে উঠল। কি বলবে সবাইকে? কি জবাব দেবে? তামজিদের এত এত স্বপ্ন আশা সব শেষ করে দিয়েছে। তামজিদের স্যাক্রিফাইস সব ধুলোয় মিশিয়ে দিয়েছে। এত বড় বোকামি কি করে করলো ভাবতে পারছে না। নিজের উপর এর আগে গা জ্বলে যাচ্ছে, ভেতরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে অপরাধ বোধে। সব কিছু ঠিক হয়েও কেন এভাবে এলোমেলো হয়ে গেল? তাহলে কি নিজের ভুলে নিজের স্বামীকে হারাবে? তামজিদ কি দূরে সরে যাবে? কথাগুলো ভেবেই তারিন আঁতকে উঠল। পেটের উপর আলতো করে হাত রাখল। হুট করে সব খারাপ লাগা কেন যেন দূর হয়ে গেল। মনে প্রশান্তির হাওয়া বইতে লাগলো। যে বুকে এতক্ষণ ঝড় বইছিল সেই বুকে আনন্দের ঢেউ বইছে। তারিন এবার আরও ফুপিয়ে কান্না করে উঠল। পেটে হাত বুলিয়ে নিজে নিজেই বলতে লাগলো, আমার অংশ, তুই আমার অংশ, আমার বেঁচে থাকার অবলম্বন। আমাকে মা হওয়ার মতো এত আকাশসম সুখ দিয়েছিস। তোর বাবা খুব রাগ করেছে জানিস। কি করে বোঝাবো বলতো? তোর মা যে খুব অসহায় হয়ে গেছে রে। কি করব বুঝতে পারছি না। তবে তুই কিন্তু একদম মন খারাপ করবি না, বুঝলি? তোর মা সব সামলে নিবে, তোকে একদম কষ্ট পেতে দিবে না। তোর বাবাকেও ম্যানেজ করে নিবে। তুই তো আমার জীবনে সব থেকে বড় স্বপ্ন। তোকে পাওয়ার জন্য আমি সব কিছু স্যাক্রিফাইস করতে পারবো। সব স্বপ্ন ভেঙে দিতে পারবো রে মা, সব পারবো। বলেই পুনরায় ডুকরে কেঁদে উঠল। নিজেকে পৃথিবীর সব থেকে অসহায় মা মনে হচ্ছে। দিনের আলো কাটিয়ে অন্ধকার এসে ভিড় করেছে চারদিকে।
তানহাও ইতিমধ্যে এসে পড়েছে খুশির সংবাদ পেয়েই। বাড়ির সবাই মিলে হইচই মেতেছে। এত খুশির মাঝেও তারিনের মনে বিষণ্ণতায় ঘিরে ধরেছে। বুক ফেটে যাচ্ছে, চোখের অবাধ্য জল বারবার বাঁধ ভেঙে গাল বেয়ে পড়ছে। তারিন সযত্নে সাবধানে জল মুছে নিয়ে সবার সাথে হাসছে। তামজিদ এখনও বাড়িতে ফেরেনি। ফোন করেছে বেশ অনেকবার, কিন্তু ধরেনি। তান্নার ফোন অবশ্য একবার ধরে বলেছিল ও ব্যস্ত। তারপর থেকে কোনো পাত্তা নেই। তারিনের ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। আজ বাদে কাল পরীক্ষা, কিন্তু কোনোভাবে পড়ায় মনোযোগ দিতে পারছে না। কি হবে, কি করে সব ঠিক হবে, এই চিন্তায় চিন্তায় ভেঙে পড়েছে মেয়েটা খুব। সন্ধ্যায় বাড়ির সবাই ড্রয়িং রুমে বসেছে গোল করে। তান্হা চা বানাতে রান্নাঘরে গিয়েছে। তারিন মাইশাকে কোলে তুলে আছে। মাইশা তারিনকে কাঁদতে দেখে আধা আধে সরে বলে উঠল, মামুনি, কাঁদছো গেল তুমি? বলি তারিনের চোখের পানিটুকু মুছিয়ে দিতে দিতে পুনরায় বলল, কাঁদে না। জানো, মাম্মা বলেছে তুমি আমার জন্য একটা পুতুল কিনে আনবে, ভাই পুতুল আনবে মামুনি। তারিনের কান্নাগুলো বাঁধ ভেঙে আসলো। মাইশাকে বুকে জড়িয়ে কান্না করে উঠল। কান্নারত সরিয়েই বলল, আনবো মা, তোর জন্য ভাই পুতুলই কিনে আনবো। মাইশা কী বুঝলো কে জানে, খুশিতে হাততালি দিতে দিতে খিলখিল করে হাসতে লাগলো। আমজাদ সাহেবও বেশ খুশি। তার ঘরে নতুন মেহমান আসছে বলে কথা। খবরটা পেয়েই মিষ্টি কিনে নিয়ে এসেছে। তানহা চা নিয়ে আসতে আসতে মাইশার উদ্দেশ্যে মজার ছলে হেসে বলে উঠল, এই যে মামুনি, একটা ভাই পুতুল কিনে আনলে তোমাকে আর আদর করবে না, তখন কি করবে শুনি? মাইশা বুঝলো না হয়তো পুরো কথাটার মানে, তবে এইটুকু বুঝলো যে পুতুল আনলে ওর আদরের ভাগ কমে যাবে। তাই সঙ্গে সঙ্গে তারিনের গলাটা শক্ত করে ধরে ঠোঁট ফুলিয়ে কান্না করে উঠল। মাইশাকে এমন করে কাঁদতে দেখে ওরা সবাই হেসে উঠল। তারিন মাইশাকে শান্ত করার জন্য আদরে সুরে বলে উঠল, কে বলেছে আমার মাকে আমি আদর করব না? একদম পচা কথা বলেছে মাম্মা। মাম্মাকে একদম বকে দিব। আমি তো আমার মাকে সারা জীবন আদর করব। আমার মায়ের আদরের ভাগ কেউ পাবে না। কাঁদে না শোনা। সবাই মিলে এইভাবেই আড্ডায় মেতে উঠল কিছুক্ষণ। তারিন নিজেকে শান্ত করে পড়ার টেবিলে গিয়ে বসল। পরীক্ষায় ভালো রেজাল্ট করতেই হবে, একদম হার মানলে চলবে না। ঘড়ির কাঁটা 11:05। তারিন মন দিয়ে পড়ছে, মাথা থেকে সমস্ত চিন্তা দূর করে দিয়ে পড়ছে। তামজিদ এখনও ফেরেনি, সে নিয়ে চিন্তা হচ্ছে খানিকটা, তবে মনে মনে সাহস সঞ্চয় করছে। তামজিদ আসলে ওকে বোঝাতে হবে, যে করেই হোক এই অভিমানের পাঁচিল ভাঙতে হবে। এর মধ্যেই তামজিদ রুমে ঢুকল। তারিনকে পড়ার টেবিলে মন দিয়ে পড়তে দেখে কিছুটা অবাক হলো। দুপুরে অমন কাণ্ডের পর মেয়েটা এখনও এত শান্ত আছে কি করে? তারিন তামজিদের উপস্থিতি টের পেয়ে উঠে দাঁড়ালো। হাসি মুখে জিজ্ঞেস করল, খাবার এখানে নিয়ে আসবো? তামজিদ থমথমে সরে জবাব দিল, খাবো না, খেয়ে এসেছি। তারিন আর কিছু বলল না। তামজিদ তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে যেতেই তারিন দীর্ঘশ্বাস ফেলল। বিছানা গুছিয়ে দিয়ে এসে আবার পড়ার টেবিলে বসল। তামজিদ ফ্রেশ হয়ে এসে চুপচাপ শুয়ে পড়ল। কোনো রকম শব্দ করল না। তামজিদের এমন এড়িয়ে যাওয়া তারিনকে ভেতর থেকে বারবার ভেঙে চুরে নিঃস্ব করে দিচ্ছে। প্রায় ঘণ্টাখানেক পড়াশোনা করে তারিন গিয়ে তামজিদের পাশে শুয়ে পড়ল। তামজিদ ঘুমিয়ে পড়েছে হয়তো। তারিনের কিছুতেই ঘুম আসছে না। তামজিদের বুকে ঘুমাতে ঘুমাতে অভ্যাস হয়ে গেছে। প্রায় অনেকক্ষণ এপাশ ওপাশ করতে করতে মাথা ব্যথা শুরু হয়ে গেছে তার। উঠে পানির বোতল থেকে ঢকঢক করে পানি খেয়ে নিল। অসহায় চোখে তামজিদের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। আলতো হাতে তামজিদের চুলে হাত বোলাতে বোলাতে বলতে লাগলো, আমার উপর খুব রাগ করেছেন তাই না মাস্টার মশাই? করাটাই স্বাভাবিক। আমি খুব বেশি অন্যায় করে ফেলেছি আপনাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে। আমাকে ক্ষমা করে দেন না একবার। বাবা হওয়ার সংবাদে যে আপনিও খুশি হয়েছেন সেটা আমি জানি, কিন্তু আমার কথা চিন্তা করে রেগে আছেন। আমি জানি এই রাগটা ক্ষণিকের, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে মাস্টার মশাই, অনেক কষ্ট হচ্ছে। বলেই কেঁদে ফেলল। ঠোঁট চেপে কান্না আটকে পুনরায় বলা শুরু করলো, আমার আর আপনার স্বপ্ন আমি বেঁচে থাকলে একদিন ঠিক পূরণ করব মাস্টার মশাই। আদর্শ ডাক্তার হয়ে আপনার সামনে দাঁড়াবো। সেদিন আপনি নিজেই বলবেন আমি সিদ্ধান্ত নিয়ে কোনো ভুল করিনি। কিছু স্বপ্ন দেরিতে পূরণ হোক, ক্ষতি কী? আপনি আমার স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে ভুলে গেছেন আল্লাহ সবসময় সবাইকে সব খুশি দেয় না। আমাদের এত বড় একটা খুশি উপহার দিয়েছি। অভিমানের দেয়ালে সে খুশি হারিয়ে ফেলবে না মাস্টারমশাই?
কে বলতে পারে সময় কখন কার থেকে কী কেড়ে নেয়। হয়তো আমি হারিয়ে গিয়ে আপনাকে আকাশ সমান খুশি উপহার দিয়ে যাব। এই বাচ্চা আমি রাখবো না, বাচ্চাটাকে নষ্ট করে ফেলবো। পরীক্ষা হলে যাওয়ার জন্যই তৈরি হচ্ছিল তামজিদ। তারিন তৈরি হয়ে বসেছিল। তামজিদ কাল থেকে এখন অবধি তারিনের সাথে প্রয়োজন ছাড়া কোনো রকম কথা বলেনি, ফিরেও তাকায়নি। সকালে উঠেই তারিন আর তান্না মিলে নাস্তা বানিয়েছিল, তাও তামজিদ মুখে দেয়নি। তান্না হয়তো কিছু আন্দাজ করতে পেরেছে, তাই তারিনকে সংগোপনে বলেছিল। স্বামী স্ত্রীর মাঝে অভিমানের দেয়াল বেশিক্ষণ তুলে রাখতে নেই, সম্পর্কের অবনতি ঘটে। তারিন তখন কথাটা বলার মানে খুব ভালো করে বুঝেছিল, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারেনি। তামজিদের এমন অবহেলা সহ্য করার ক্ষমতা ওর নেই। আবার তামজিদকে বোঝাতেও পারছে না যে ও কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। মাতৃত্ব স্বয়ং আল্লাহর দেওয়া উপহার, এখানে মানুষ জাতির কোনো হাত নেই। তাহলে তামজিদ কেন এই সহজ কথাটা বুঝতে পারছে না? তারিন সব কিছু ভেবেচিন্তে মনকে শান্ত করল। যেভাবেই হোক তামজিদের অভিমান ভাঙতে হবে, তামজিদকে ঠিক করতে হবে। তাই তারিন তামজিদের মনোভাব বোঝার জন্য উপরোক্ত কথাটি বলে উঠল। কথাটা শোনা মাত্রই তামজিদ বিস্ফারিত চোখ ঘুরে তাকালো তারিনের দিকে। তারিন তৎক্ষণাৎ মুখটা কাঁদো কাঁদো করে ফেলল। তামজিদের চোখ মুখে তখন আগুন জ্বালানো তেজ। গম্ভীর হয়ে প্রশ্ন করল, কি বললে? তারিন সে কথার উত্তর না দিয়ে বলল, কাল পরীক্ষা শেষ হলে আমাকে একটু হসপিটালে নিয়ে যাবেন মাস্টারমশাই। তামজিদ যেন আরও জ্বলে উঠল। তারিন বুঝতে পেরে মুখে প্রকাশ করল না। তামজিদ দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করল, হসপিটালে কেন যাবে? কেন যায় হসপিটালে মানুষ? তারিনের পাল্টা এমন গা ছাড়া প্রশ্নে তামজিদের রাগ বেড়ে গেল। তেড়ে গেল তারিনের দিকে, হাতটা শক্ত করে চেপে ধরে দাঁড় করালো। চোখ রাঙিয়ে প্রশ্ন করল, একদম তেরামি করবে না, যা বলছি সেটার উত্তর দাও। হসপিটালে কেন যাবে? তারিন তামজিদের চোখে একবার চোখ রাখল। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না, চোখ নামিয়ে ফেলল। দৃষ্টি রাখল মেঝের টাইলসের উপর। মানুষটার চোখে ভীষণ মায়া। এই মুহূর্তে এই মানুষটার চোখ বলে দিচ্ছে মানুষটার মুখে কত ভয় জমেছে। সন্তান হারানোর ভয়, বাবা হওয়ার খুশি হারানোর ভয়। তারিনের মনে প্রশান্তি বয়ে গেলেও তামজিদের চোখের দিকে তাকিয়ে কেন যেন চোখের কোনো অশ্রুকণা এসে ভিড় জমেছে। তারিনকে চুপ থাকতে দেখে তামজিদের রাগ তরতর করে বাড়ছে। গলা উঁচু করে চিৎকার করে বলে উঠল, আমার ধৈর্যের পরীক্ষা নিও না তারিন, আমার প্রশ্নের উত্তর দাও। তারিন নিচের দিকে তাকিয়ে আগের ন্যায় জবাব দিল, আমাদের বাচ্চাটাকে নষ্ট করে ফেলবো মাস্টারমশাই। তারিন প্রথমবার কথাটা তামজিদকে রাগানোর জন্য বললেও এখন উপলব্ধি করছে কথাটা বলতে ওর বুক কাঁপছে, সন্তান হারানোর ভয় জাগছে। কি আশ্চর্য এক অনুভূতি! দেহের ভেতর যার অস্তিত্ব সবে মাত্র বিরাজমান, সেই অস্তিত্ব হারানো ভয় এতটা মারাত্মক। যাকে এখনও ছুঁয়ে দেখা হয়নি, চোখে দেখা হয়নি, সেই অস্তিত্বের এত মায়া কিভাবে? তারিনের কথাটা শেষ হতে তামজিদ সজোরে তারিনের গালে থাপ্পড় মেরে বসল। তারিনের দুই বাহু শক্ত করে এক প্রকার খাবলে ধরল। চেঁচিয়ে বলতে লাগলো, এই মেয়ে, এই সব কিছু তুমি খেলা মনে করেছ? যা মুখে আসছে বলে যাচ্ছ, যা মনে আসছে করে যাচ্ছ, কোনো বিবেক বুদ্ধি নেই তোমার? আমাকে কি খেলনা পুতুল মনে হয় তোমার, নাকি যান্ত্রিক রোবট মনে হয়? আমার অনুভূতির কোনো দাম নেই তোমার কাছে? আমার ইচ্ছের কোনো দাম নেই? আমি কি চাওয়া পাওয়ার মূল্য নেই? কি ভেবেছ কি তুমি? তোমার যা ইচ্ছা তাই করবে, বলো, উত্তর দাও, কি চাও তুমি? তারিন কাঁদছে, তবে নিঃশব্দে, চোখ থেকে পানি পড়া যাকে বলে। তামজিদের কথাগুলো বলেই থামল। তামজিদের চোখেরও তারিন স্পষ্ট অশ্রুকণা খেয়াল করেছে। তামজিদ কয়েক সেকেন্ড থামল, পুনরায় চেঁচিয়ে বলা শুরু করলো, উত্তর দাও না কেন? কি চাও তুমি? এই মেয়ে বলো, কি চাও? তারিন উত্তর দিতে পারছে না, ফুপিয়ে কান্না আসছে। তবুও কোনো রকমে ফুপিয়ে ফুপিয়ে বলে উঠল, আপনাকে চাই মাস্টারমশাই। আপনি, আমি আমাদের সন্তানকে নিয়ে সুখে শান্তিতে বাঁচতে চাই। প্লিজ আমাকে আর অবহেলা করবেন না মাস্টারমশাই। আমি মানতে পারি না, একদিনেই ভেতরে ভেতরে আমি মরে যাচ্ছি, পারবো না আপনাকে ছাড়া বাঁচতে। অনেক বেশি ভালোবাসি আপনাকে মাস্টারমশাই। আপনার সুখ শান্তির জন্য আমি সব করতে পারবো। এই বাচ্চা নিয়ে যদি আপনার সুখ নষ্ট হয়, স্বপ্ন নষ্ট হয়, তাহলে এই বাচ্চাটাকেও আমি রাখবো। তারিন শেষের কথাটা আর সম্পূর্ণ করতে পারল না। তামজিদ তারিনকে বুকে পেঁচিয়ে ধরল, শক্ত করে জড়িয়ে ধরে মুখ গুজল তারিনের কাঁধে।
বলে উঠল, আর একবার এই শব্দটা উচ্চারণ করলে খুব খারাপ হবে। দুজনে এবার কান্না করে উঠল। তারিন তামজিদের শার্ট শক্ত করে আঁকড়ে ধরে জোরেই কান্না করে উঠল। কান্না করতে করতে বলে উঠল, আমি আপনার স্বপ্ন পূরণ করব মাস্টার মশাই। শুধু ডাক্তার হওয়া আমার স্বপ্ন না, মা হওয়াও আমার স্বপ্ন। আমি মা হব আর আপনি বাবা হবেন। এর থেকে বেশি সুখ আমি আর চাই না মাস্টার মশাই। এই সুখটুকু আমার থেকে কেড়ে নিয়েন না মাস্টার মশাই। আমি বাঁচতে পারবো না। আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে একদিন ঠিক ডাক্তার হয়ে আপনার সামনে দাঁড়াবো। আর রইল সংসারের কথা, আপনি আছেন, তানহা আপু আছে, জাহেলা আপা আছে, আমরা সবাই মিলে এই সংসার সামলে নেব। যখন আমার হাঁটা চলা করতে কষ্ট হয়ে যাবে তখন মাকে নিয়ে আসব। আপনি কেন এত চিন্তা করছেন? সব ঠিকঠাক হবে, একটু শান্ত হন। আল্লাহ আছে তো, আল্লাহর উপর ভরসা রাখুন, সব ঠিক হবে দেখবেন ইনশাআল্লাহ। এর মধ্যে তানা হন্তদন্ত হয়ে এসে রুমে উপস্থিত হলো। তানাকে দেখে তামজিদ তারিনকে ছেড়ে দিল। তানহা দুজনের চোখে পানি দেখে চিন্তিত হয়ে প্রশ্ন করল, কি হয়েছে ভাই, কাঁদছিস কেন? তারিন, ঠিক আছো? কোনো সমস্যা? তামজিদ চোখের পানিটুকু মুছল। তানহার উদ্দেশ্যে বলল, সব ঠিক আছে। তারিন এবার মুখ খুলল, কান্নারত সুরেই বলতে লাগলো, আপু প্লিজ একটু আপনার ভাইকে বোঝান। আপনি, আমরা সবাই মিলে সব সামলে নিতে পারবো, বলেন। আপনার ভাই কেন এত ভেঙে পড়েছে, কেন চিন্তা করছে? আপু আপনি বলেন, পড়ালেখায় 1 বছর গ্যাপ দিলে কি খুব বেশি ক্ষতি হবে? এই বছরটা গ্যাপ দিয়ে সামনের বছর থেকে আবার সব শুরু করব। পড়ালেখা তো বেঁচে থাকলে করতে পারবো। সরকারিতে চান্স না পেলে বেসরকারিতে পড়ব। স্বপ্ন পূরণ তো করবই, কিন্তু এই মা হওয়ার খুশি থেকে বঞ্চিত হলে আমার জীবনের আসল মানেই খুঁজে পাবো না। প্লিজ আপু একটু বোঝান না। তানহা তামজিদের কাঁধে হাত রেখে শান্ত সুরে বলল, দেখ ভাই, মাতৃত্ব আল্লাহর দান। আল্লাহর খুশির দানকে এভাবে অবহেলা করিস না। এই দুনিয়াতে আছেই কি, কয়দিন বাঁচবো আমরা? একটু সুখে শান্তিতে সবাই মিলে আনন্দ করে বাঁচি। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমরা সবাই মিলে সামলে রাখবো, বুঝলি? বলত, বাবা হবি তুই। সে খুশিতে কোথায় আমাদের বড়সড় একটা ট্রিট দিবি তা না করে রাগ করে আছে, গাধা কোথাকার। তারপর তারিনের চোখের পানি মুছিয়ে দিতে দিতে বলল, কাঁদে না বোকা মেয়ে, সব ঠিক হয়ে যাবে। এখন কান্নাকাটি করলে শরীর খারাপ করবে। যাও, মাথা ঠান্ডা করে সাবধানে পরীক্ষা দিবে। এবার হাসো তো তোমরা একটু। হবু বাবা মায়ের এমন প্যাঁচার মতো মুখ দেখে আমাদের পুচকুটা তো রাগ করবে। বলো, হাসো দেখি। বলেই তানহা দাঁত কেলিয়ে উঠল। তা দেখে সবাই একসাথে হেসে উঠল। তানহা চলে যেতেই তামজিদ তারিনকে শক্ত করে জড়িয়ে ধরল, কপালে ঠোঁট ছোঁয়ালো পরম যত্নে। আলতো স্বরে বলে উঠল, অনেক বেশি কষ্ট দিয়েছি তাই না জান? আর কষ্ট দিব না, কখনো দিব না। তোমার গায়ে হাত তুলেছি, আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আর কখনো এই ভুল করব না। এখন থেকে শুধু আদর করব, বুঝছো? ভালোবাসি। তারিনও প্রশান্তিতে হেসে বলল, ভালোবাসি মাস্টারমশাই। আপনি আমার নিঠুর মনোহর, যে ভালোবেসে আগলে রাখতে জানে, আবার কষ্ট পেলে ভুল করলে শাসন করতেও জানে। কি আশ্চর্য ব্যাপার, হল সুপারের সাথে ধাক্কা খেয়ে তুই তার প্রেমে পড়ে গেলি? তারিনের অবাক সুরে কথা শুনে নেহা লজ্জা পেল। লজ্জা লজ্জা মুখ নিয়ে হেসে মাথা নাড়িয়ে বলল, শুধু প্রেম না রে তারু, আমি নেওয়াজের প্রেমে হাবুডুবু খাইতেছি। নেহার মুখে হল সুপারের নাম শুনে তারিনের চোখ বড় বড় হয়ে গেল। চারদিকে একবার নজর বুলিয়ে তারিন নেহার মুখ চেপে ধরল। ফিসফিসিয়ে বলল, গাধা, এটা পরীক্ষার হল, আর শেষ পরীক্ষা। যদি কোনো গণ্ডগোল করেছিস তাহলে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। নেহা ভুলেই গিয়েছিল ও পরীক্ষার হলে আছে। তারিনের কথা শুনে থতমত খেয়ে উঠল। তারিনের হাতটা ছাড়িয়ে নিয়ে মেকি হেসে বলল, এইভাবে হুমকি দেওয়ার কি আছে গর্ধব? ভয় পাইছি তো। তারিন সে কথায় পাত্তা দিল না, নিজ মনে বলে উঠল, আজ আমাদের শেষ পরীক্ষা। কিভাবে যেন সময় চলে গেল তাই না রে নিহু? নেহাও আপন মনে জবাব দিল, একদম। সময় কিভাবে বয়ে যায় কেউ ধরতেই পারে না। আমি তোরে খুব মিস করুম রে তারু। বলতে নেহার গলা ধরে আসলো। আজকের পর আর ওদের নিয়মিত দেখা হবে না, দুজনের পথ চলা আলাদা হয়ে যাবে।
তারিনের সাথে হাসি আড্ডায় মেতে থাকা কলেজ জীবনের মুহূর্তগুলো নেহার জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত। নিজের ভেতরের কষ্টগুলো তারিনের সাথে কখনো শেয়ার করা হয়নি, আর হয়তো হবে না। তবে নেহা এইভাবে হাসি খুশি থাকবে, ভেতরের যন্ত্রণা বাইরে প্রকাশ করবে না। কথাগুলো ভাবতে ভাবতে নেহার চোখে জল জমেছে তা তারিন খেয়াল করতে নেহাকে জড়িয়ে ধরল। বলতে লাগলো, আমার জীবনে বন্ধুর সংখ্যা নেই বললেই চলে। গ্রামে থাকাকালীন যে কয়টা বান্ধবী ছিল সময়ের অতলে ওরা হারিয়ে গিয়েছে, এখন দেখলেও কেউ চেনে না। কিন্তু তুই আমার জীবনে আসা প্রথম কেউ যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছে, আগলে রেখেছে, শাসন করেছে। তোকে ভুলে যাওয়া সম্ভব না। দেখা না হলে বন্ধুত্ব শেষ হয়ে যাবে এটা ভাবিস না। আমার হাত থেকে তুই এ জীবনে আর মুক্তি পাবি না, বুঝলি? বলে নেহাকে ছাড়ল। নেহা মুখে হাসি টেনে বলল, হ আফা, বুঝছি। তুই কি ভাবছস আমি তোরে এত সহজে ভুলে যাবো? তোরে সাইরে দেবো? কাবি নিহি। আরে আমি তো হবু খালামণি হইতাছি, আমার কত দায়িত্ব জানাস না? তারিন ঠোঁট টিপে হেসে বলল, হ্যাঁ সেটাই, কত দায়িত্ব বলতো। আমার বাচ্চা প্রসাব পায়খানা পরিষ্কার করার জন্য হলে তোকে চাই দোস্ত। নেহা কথাটা শুনে সাথে সাথে নাক ছিটকে বলে উঠল, হো, আল্লাহ তো আমারে দুনিয়ায় পাঠাইছে তোর পোলাপানের হাগামতা পরিষ্কার করার লাইগা। তারিন হাসল, বলল, আমার বাচ্চার খালামণি বলে কথা, এইটুকু দায়িত্ব পালন করতে পারবি না? ছি, কেমন খালামণি হলি তুই? নেহা গাল ফুলিয়ে বলে উঠল, শর্ত যা। বলে বাইরে হাঁটা শুরু করলো। তারিন নেহা যাওয়ার পানে তাকিয়ে হেসে দিল। এই মেয়েটাকে যে ও বড্ড মিস করবে, অনেক বেশি ভেবে মন খারাপ হয়ে গেল তারিনের। পরীক্ষা দিয়ে বাসায় আসার সময় তামজিদ তারিনকে নিয়ে সোজা হসপিটালে যায়। সেখানে গিয়ে গাইনি ডাক্তার দেখিয়ে কিছু টেস্ট করিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। দুজনে এসে গাড়িতে বসতেই তারিন বায়না ধরে বলে উঠল, ও মাস্টার মশাই, ফুচকা ঝালমুড়ি ভেলপুরি খাবো। তামজিদ তারিনের দিকে রাগে দৃষ্টিতে তাকালো। রাগে সুরে বলল, থাপ্পড় চিনো? হ চিনি। খাইছো কখনো? হ খাইছি তো, আমার বুইরা জামাইয়ের হাতে। বেড়ার হাত বড্ড শক্ত, গালটায় 2 দিন ব্যথা ছিল। তারিনের কথা শুনে তামজিদের মুখটা চুপসে গেল। মনটা কেমন নিমিষেই খারাপ হয়ে গেল। রাগের বয়সে মেয়েটার গায়ে হাত তোলা একদম উচিত হয়নি। তারিনকে থাপ্পড় মেরে সব থেকে বেশি কষ্ট ও নিজেই পেয়েছে। হঠাৎ রাগটা কন্ট্রোল করতে পারিনি বলেই হাত উঠে গেছিল। এখন ভেতরে ভেতরে নিজেই অনুতাপের আগুনে পড়ছে। তামজিদ অনুতাপে সরে বলল, আমার ভুল হয়ে গেছে তারিন, শেষবারের মতো আমাকে মাফ করে দাও। আর কখনো তোমার গায়ে হাত তোলার মতো অপরাধ করব না। তারিন হাসল, শান্ত সুরে বলল, যে পুরুষ রাগের সময় নিজের স্ত্রীকে সম্মান করতে পারে সেই প্রকৃত পুরুষ। রাগের সময় মানুষ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে, তখন কি থেকে কি করে ফেলবে এটা সম্পূর্ণ মস্তিষ্কের উপর নির্ভর করে। আপনি আমাকে থাপ্পড় মেরে ভুল করেছেন ঠিকই, কিন্তু আমার তাতে আপনার উপর একটুও রাগ হয়নি, কারণ আমি জানি আপনি নিজের জন্য স্বার্থের জন্য আমার গায়ে হাত তোলেননি। আমার স্বপ্ন পূরণের প্রথম ধাপ এখন শুরু হতে যাচ্ছে। সেই ধাপে এসে আমি পিছিয়ে যাব এটা আপনি মানতে পারেননি। তবে নেক্সট টাইম এই ভুল করবেন না, তাহলে কিন্তু ক্ষমা পাবেন না। তামজিদ অসহায় চোখে তারিনের দিকে তাকালো। তারিনের দিকে একটু ঝুঁকে হাত রাখলো 2 গালে। অসহায় বাক্যে উচ্চারণ করলো, আমার ভুল হলে সংশোধন করে দিও, কিন্তু ছেড়ে যেও না। তামজিদের উচ্চারিত বাক্যটা যেন বুকে বিঁধল তারিনের। ছেলেটার চোখে কি অসম্ভব মায়া, ভালোবাসা, অসহায়ত্ব। তারিন উত্তর দিতে পারল না। আলতো করে জড়িয়ে ধরল তামজিদকে। বুকে মাথা রেখে গম্ভীর সুরে বলল, আমি কিন্তু আপনাকে এখনও মাফ করিনি। কথাটা শুনে তামজিদ সরে আসলো। অসহায়ত্বের ছোঁয়া যেন মুখ পানে দ্বিগুণ হয়ে ফুটে উঠল। বলল, সত্যি মাফ করনি? তারিন গম্ভীর হয়ে 2 দিকে মাথা নাড়ালো। অর্থাৎ না। তামজিদের চুপসানো মুখটা এবার আরও চুপসে গেল। অস্থির হয়ে প্রশ্ন করল, তুমি যা বলবে, যেভাবে বলবে আমি সেভাবেই ক্ষমা চাইব। প্লিজ শেষবারের মতো অন্তত আমাকে ক্ষমা করে দাও। আর কোনোদিন কাপুরুষের মতো তোমার গায়ে হাত তুলব না। তামজিদের মুখের প্রতিক্রিয়া দেখে তারিন হেসে দিল। হেসে বলল, মাফ করতে পারি একটা শর্ত। কী শর্ত? তারিন ঠোঁট চেপে হেসে বলল, আমাকে ফুচকা ঝালমুড়ি ভেলপুরি এনে খাওয়াতে হবে, আর কানে ধরে সরি বলতে হবে। তামজিদ বুঝলো এই মেয়ে ওর দুর্বলতার সুযোগ নিচ্ছে, তবুও কিছু বলল না। তারিনকে একটু ভরকে দেওয়ার জন্য কানে ধরে মিষ্টি করে হেসে বলা শুরু করলো, সরি বউ, আমাকে মাফ করে দাও। আর কোনোদিন তোমার গায়ে হাত তুলব না, মানে মারার জন্য হাত তুলব না।
যতবার গায়ে হাত দিব ততবার আদর করার জন্য দেব, বুঝলে? তোমার গালে, ঠোঁটে, নাকে, মুখে আর বুকের ওই। তামজিদ সম্পূর্ণ কথাটা শেষ করতে পারল না। তার আগে তারিন তামজিদের মুখ চেপে ধরল, দাঁতে দাঁত চেপে বলে উঠল, চুপ, একদম চুপ। আর কিছু না, অনেক হয়েছে। যান, এবার গিয়ে খাবার নিয়ে আসুন। বলেই হাঁপ ছাড়ল। এই ছেলেটার মুখ এমন বেফাস কেন? উফ! তামজিদ তারিনের মুখ দেখে শব্দ করে হেসে উঠল। অতঃপর হুট করেই শব্দ করে জোরে সোরে একটা চুমু খেল তারিনের ঠোঁটদ্বয়। তারপর চলে গেল বাইরে খাবার আনতে। বিকেলে তামজিদ আর তারিন ছাদের এক কোণে বসে বসে দোলনা খাচ্ছিল। ওদের সামনে মাইশা নিজের মতো দৌড়ে বেড়াচ্ছে এদিক সেদিক। তামজিদের কাঁধে মাথা রেখে তারিন নিশ্চুপে চোখ বন্ধ করে সময়টা উপভোগ করছে। এর মধ্যে হঠাৎ ভাও বলেই চিৎকার করে শব্দ কানে আসতেই তারিন দরফরে উঠে দাঁড়িয়ে পড়ল। আর মাইশা ভয় পেয়ে কান্না করতে করতে দৌড়ে এসে তামজিদের কোলে লুকালো। তামজিদ মাইশাকে কোলে তুলে নিয়ে পেছনে ঘুরে দেখলো তামজিদের ফ্রেন্ড সার্কেলের সবাই একসাথে দাঁত কিলিয়ে আছে। তারিন বুকে থুতু দিয়ে হাঁপ ছেড়ে বলে উঠল, এক্ষুনি হার্ট অ্যাটাক করিয়ে দিচ্ছিলেন মাগো। তামজিদ মাইশাকে শান্ত করে রাগী সুরে বলে উঠল, এ জীবনে তোদের একটাও আক্কেল হবে না। আমার বাড়িতে কেন এসেছিস তোরা? উইদাউট ইনভিটেশনে কারো বাড়িতে আসতে নেই, জানিস না? তামজিদের কথা শেষ হতে ওরা সবাই দাঁত কেলিয়ে বলল, না, জানি না। তারিন এবার হেসে ফেলল। জুই আর খুশবা এগিয়ে আসলো তারিনের দিকে। এসে তারিনকে জড়িয়ে ধরে বলে উঠল, কংগ্রেস পুনু, ফাইনালি আমরা খালামণি হতে যাচ্ছি। খুশবা বলল, আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে। রিহাব তা শুনে বলে উঠল, আরে নাচতে ইচ্ছে হচ্ছে বললে কি হবে, নাচতে হবে তো। মিউজিক প্লিজ। বলতে না বলতেই রাফি, রিহাব, রাহিম, মুজাহিদ, আয়ন মিলে একসাথে বেসুরে গান গাইতে গাইতে নাচা শুরু করলো। ঝং পড়া যৌবনে রং লেগেছে কেমনে গো, একটু বলো না। ফুল গাছে পানি দিলে ফল তো হইবই গো বন্ধু, জানো না? তারিন, জুই, মাইশা হাসতে হাসতে শেষ। তামজিদ রাগে ফোঁসফোঁস করছে। প্রথম লাইনটা কোন ইঙ্গিতে ছিল তা বেশ বুঝেছে। তারিন লজ্জা পাচ্ছে ঠিকই, কিন্তু ওদের নাচ আর গানের বাহার দেখে না হেসে পারছে না। মাইশাও হাসছে খিলখিল করে। এরা যে আজ তামজিদের গোষ্ঠী উদ্ধার করবে তা বেশ বুঝতে পারছে তামজিদ। মনে মনে বলছি, আল্লাহ, এতগুলা পাগলের মাঝে আমারে কেন ভালো মানুষ বানাইলা? দৌড়ে সিঁড়ি বেয়ে ছাদে ওঠার সময় কারোর একজনের সাথে ধাক্কায় সোজা নিচে পড়ে যায় নিহা। 4-5টা সিঁড়ি বেয়ে নিচে পড়ায় বেশ ব্যথা পেয়েছে কোমরে, তবে বড় কোনো ব্যথা লাগেনি। নিচে পড়ে নিহা ব্যথায় আর্তনাদ করে ওঠে, আল্লাহ গো, আমার কোমরটা শেষ, তারও মরে গেলাম। নিহার চিৎকার কানে যেতে তারিন, তামজিদ সহ বাকিরা হতদন্ত হয়ে সিঁড়ির গোনায় আসতেই দেখলো নিচে সিঁড়ির নিচে পড়ে আছে। পাশে নেওয়াজ বেশ শান্ত হয়ে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। তামজিদ দৌড়ে নিচে আসলো। নিহাকে টেনে ওঠাতে ওঠাতে জিজ্ঞেস করলো, তুমি এভাবে পড়ে গেলে কিভাবে? দেখে হাঁটবে তো? নেওয়াজ আবার মুখ খুলল, গম্ভীর সুরে বলে উঠল, অন্ধ মানুষ আবার দেখবে কিভাবে? নিহা রেগে ফুলে উঠল, বাসখাই গলায় বলে উঠল, এক খুশি দিয়ে থুতমা ভস্কার দিব। আমি কানা আপনার এবার মানুষটার মুখের দিকে তাকাতেই মা গো বলে চিৎকার করে তামজিদের পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। নিজে নিজেই বলা শুরু করলো, এ বেটা এখানে কান? হায় হায়, এখন আমি তারে যেখানে খুশি সেখানেই কল্পনায় দেখা শুরু করছি। না, আজকে যাই যাই মায়ে কম, আমারে একটু ঝাড়া বসা দিয়ে আনতে, মাথায় ওই ব্যাটার ভূত ঢুকছে। নিহা এবার তামজিদের উদ্দেশ্যে বলল, আচ্ছা দুলাভাই, আমি যা দেখি আপনিও তাই দেখেন? তামজিদ জিজ্ঞেস করলো, তুমি কি দেখো? নিহা উত্তরে বলল, আমি দেখতেছি পেঁচার মুখ করে দাঁড়ায় থাকা এক খব্বিশ বেড়ারে। তামজিদ থতমত খেয়ে গেল, এ মেয়ে বলে কি? কার উদ্দেশ্যে বলে? তারিন উপর থেকে নিহার অবস্থা দেখে হাসছে। নেওয়াজ আর তামজিদ দুজনে পরিষ্কার কয়েকদিনে ভালো বন্ধু হয়ে উঠেছে। বাসায় আজ যেহেতু সবাই মিলে একটা ছোটোখাটো পার্টির আয়োজন করেছে, সেহেতু তারিনের কথায় তামজিদ নেওয়াজকেও ইনভাইট করেছে। এদিকে নিহাকেও তারিন ইনভাইট করেছে। এখন নিহার অবস্থা দেখে ওর পেট ফেটে হাসি আসছে। নেওয়াজ নিহার হাত ধরে টেনে বের করে সামনে আনলো। তারপর গম্ভীর সুরে দাঁতে দাঁত চেপে পড়ল, নাও দেখো, ভালো করে দেখো, আমি কোন গাছের প্যাঁচা? আমাকে কোন গাছে ভালো মানাবে বলো? নিহা অতিরিক্ত শখে চুপ মেরে আছে, কথা বলতে পারছে না। তার মানে সত্যি নেওয়াজ এখানে এসেছে? কিন্তু কেন?
এ বিষয়ে তার কি কাজ? আগে তো কখনো দেখেনি, তাহলে আজ কিভাবে আসলো? নেওয়াজের মুখের ভয়ঙ্কর অবস্থা দেখে নিয়া আর এই প্রশ্নগুলো করার সাহস পেল না। কোনো রকমে মেকি হেসে বলল, আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ স্যার বলে একদৌড়ে তারিনের কাছে এসে দাঁড়ালো। ধুম করে তারিনের পিঠে কিল মেরে হাঁপাতে হাঁপাতে বলল, তুই ইচ্ছা করে আমারে এমন বলদ বানালি? দেখিস তোর পোলাপাইনের হাগামোতা আমি পরিষ্কার করুম না। নিহার কথা শুনে উপস্থিত সবাই উচ্চস্বরে হেসে উঠল। তা দেখে নিহা লজ্জা পেয়ে ছাদের এক কোণে গিয়ে গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল। সন্ধ্যা হয়ে আসতেই সবাই ছাদে চলে আসলো। রান্না করার জন্য গ্যাসের চুলাটা অবধি ছাদে নিয়ে এসেছে। তামজিদের বন্ধুরা মিলে পুরো ছাদে লাল নীল নানা রকম লাইট দিয়ে সাজিয়েছে। পুরো ছাদ আলোতে ঝলমল করছে। জুই, খুশবা, নিহা, তারিন মিলে বসে গল্প করছে। নিহা এক একটা মজার কথা বলছে আর সবাই উচ্চস্বরে হেসে উঠছে। নেওয়াজ, তামজিদ বাজারে গিয়েছে, বাকিরা সবাই রান্নার প্রস্তুতি নিচ্ছে। তা না একটু নিচে আছে, নিজের কাজে ব্যস্ত। আর মাইশা তামজিদের বন্ধুদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করছে, গল্প করছে, টুকটাক হাঁটছে, খুশিতে এদিক সেদিক দৌড়ে বেড়াচ্ছে। কাচ্চি বিরিয়ানি রান্না করা হবে। রান্নার দায়িত্ব গিয়ে পড়েছে মুজাহিদের উপর, বাকিরা সবাই সাহায্য করবে। তামজিদ আর নেওয়াজ হাতে বিভিন্ন খাবারের প্যাকেট, কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে রাখলো। তামজিদ বেশ ঘেমে গেছে, তাই সোজা এসে তারিনের সামনে বসে পড়ল। বলল, ঘামগুলো একটু মুছে দাও তো সোনা। কথাটা শুনে তারিন একটু লজ্জা পেল, ঠোঁট চেপে হাসল। দুই হাতে যত্ন সহকারে তামজিদের ঘাম মুছে দিতে লাগলো। তা দেখে রিহা বেশ অসহায় সুরে বলল, আজ আমার কেউ নেই বলে? খুশির কানে কথাটা যেতেই খুশি গর্জে উঠে বলল, তুই একটু সাইডে আয় তো। অমনি রিহাবের মুখখানা চুপসে গেল। আমতা আমতা করে বলল, আরে বেবি, আদর দেওয়ার হলে সবার সামনেই দাও, সাইডে যাওয়ার কি দরকার? আমার বুঝি লজ্জা লাগে না? দুষ্টু বলেই রাফির শার্ট দিয়ে মুখ ঢাকার চেষ্টা করলো। লজ্জা লজ্জা মুখ করে হাসলো। তা দেখে মুজাহিদ বলল, হিজলাগো মতো শুরু করছে শালায়। রাফিও তাল মিলিয়ে বলল, হিজলাগো মতো না, অয় হিজলাই। আরও একবার হাসি রোল পড়ে গেল। রিহাব গর্জে উঠে বলল, আমি হিজলা নাকি পুরুষ দেখাবো? রিহাব কথাটা বলতে দেরি, সবার একসাথে বলতে দেরি হলো না দেখা। রিহাব বেচার এবার সত্যি সত্যি লজ্জা পেয়ে গেল। আস্তে করে সাইড কেটে দূরে সরে গেল। মনে মনে ভাবল, এই মুহূর্তে পানি বিপদসীমার উপরে দিয়ে বয়ে যাচ্ছে, এখানে থাকা মোটেও সেফ না। আমি যে আধো পাগল গো বসবাস করি। না, না জানি ধরে বেঁধে আমার লজ্জা হরণ করে নিয়ে যাবে ভেবেই নিজের প্যান্টটা শক্ত করে দুই হাত দিয়ে ধরে উল্টো দিকে দৌড় মারল। তা দেখে সবাই হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। একমাত্র তামজিদ বিরক্ত হচ্ছে। বিরক্তি ভরা সুরে সবার উদ্দেশ্যে বলল, এই তোদের আজকে এখানে আসতে কে বলেছে? আমরা হবু বাবা মা হচ্ছি, কোথায় আমাদের একটু প্রাইভেট টাইম কাটাতে দিবি তা না করে ডিস্টার্ব করতে চলে এসেছিস? তা শুনে রাহি মুখ বাঁকিয়ে বলল, এত বছর যখন যৌবনে তালা লাগিয়ে ঘুরছিল তখন এত প্রেম কই ছিল মামু? কথা শুনে নিহা ভেটকি মাছের মতো হা হা করে হেসে উঠল। তামজিদ লজ্জা পেয়ে উঠে বসল, ধমক দিয়ে বলে উঠল, আর একবার বাজে কথা বললে তোর কপালে কি শনি আসবো নিজেও জানোস না। নিজের ভালো চাস তো চুপ থাক। রাহিম চুপ করল না, বরং দাঁত কিলিয়ে হেসে বলল, জনগণ, আমার মাথায় একটা গান আসছে, গাইব? নেওয়া সবার আগে বলল, শুরু করো ভাই। রাফি মিনমিনিয়ে বলল, আপনি তো আর জানেন না ভাই, ও কি গান গাইব? আজকে ওর দুঃখ কেউ ঠেকাইতে পারবো না। অয়ন রাহিমকে সাবধান করে বলল, থাক, আর গান গাইতে হবে না, সবাই কাজে যাও। রাহিম কি আর গান শোনার পাত্র? অবাধ্য ছেলের মতো বলল, আরে একটু গাই, 2 লাইন, বেশি না। গানটা পেটের মতো গুতাগুতি করতেছে, না খাইলে পায়খানে যাইয়াও শান্তি পাবো না। অয়নও মিনমিনিয়ে বলল, শুরু কর ভাই, আজকে তোর চল্লিশা খেয়েই এখান থেকে যাব। রাহিম সে কথায় পাত্তা দিল না, বেসুরা গলা শুরু করলো, এত বছর ঘুরছি আমি যৌবনে তালা ঝোলাইয়া, আজ কেন তবে যৌবন দেয় লাড়াচাড়া? বুড়ো বয়সে গেল যৌবনের তালা খুলিয়া, এখন বন্ধু মানাইতে পারি না পীড়িতের জ্বালা। আহা, সে কি এক যন্ত্রণা, প্রাণে যে সয় না। রাহিমের গান শেষ হতেই সবাই মুখ চেপে হাসল।
তামজিদের ভয়ে কেউ জোরে হাসার সাহস পাচ্ছে না। আর তারিন নিজের দমফাটা হাসি আটকানোর জন্য মাইশাকে কোলে তুলে অন্যদিকে সরে গেল। নিহত হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। নেওয়াজ বেচারা আহমকের মতো বসে আছে। গান শেষ হতে বুকের বাঁ পাশে হাত রেখে দীর্ঘশ্বাস ফেলে নিজেই বলল, জীবনের এমন একটা গান হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় দেওয়ার জন্য যথেষ্ট। রাহিম গানটা শেষ করতেই ভাবসাব নিয়ে জিজ্ঞেস করলো, কেমন বানিয়েছি বল গানটা? তামজিদ এবার উঠে দাঁড়ালো, বাঁকা হেসে বলল, আমি বলছি দোস্ত। রাহিম হাসলো, বলল, আরে তুই তো বলবি। তামজিদ এসে রাহিমের সামনে দাঁড়ালো, হাসতে হাসতে বলতে লাগলো, খুব গান গাওয়ার শখ তাই না দোস্ত? রাহিম বলল। তামজিদের মতিগতি দেখে আমতা আমতা করে বলল, আরে না, একটু একটু। তামজিদ এবার দাঁতে দাঁত চেপে বলল, তাহলে চল আমরা একটু গান গেয়ে আসি। বলে রাহিমের কাঁধে হাত রেখে দুজনে মিলে সিঁড়ির দিকে অন্ধকারে নিয়ে গেল। মুজাহিদ রাহিমের যাওয়ার পানে তাকিয়ে বলল, আজ বেচারার জীবন যৌবন সব শেষ হয়ে যাবে রে। বলতে না বলতেই রাহিমের চিৎকার ভেসে আসলো। সবাই ভ্যাবাচাকা খেয়ে গেল। কি হয়েছে? ঘটনা অনুসন্ধান করার জন্য নেওয়াজ সেদিকে পা বাড়াতেই তামজিদ বেরিয়ে আসলো। নেওয়াজকে আটকে দিয়ে বলল, আরে কিছু হয়নি, শুধু এমন অবস্থা করে দিয়ে এসেছি যে এখন আধা ঘন্টার মধ্যে ওর গান গাওয়া থামবে না। যখনই মুখ খুলবে তখনই গান বেরোবে। কেউ তামজিদের কথা বুঝল না। মুজাহিদ অবাক হয়ে প্রশ্ন করল, কি করেছিস তুই? তামজিদ শয়তানি হাসি হাসল, বলল, বেশি কিছু না, ওর ভবিষ্যতে প্যান্টের চেন আটকে দিয়ে এসেছি। কথাটা বলে তামজিদ পুনরায় মেকি হেসে তারিনের উদ্দেশ্যে বলে উঠল, বউ তুমি কোথায়? আসো তো, তোমাকে একটু আদর করি। আমি তোমার আদরের অভাবে শুকিয়ে যাচ্ছি। বলেই তামজিদ সেদিকে চলে গেল। আর রাহিম ওখান থেকে চেঁচিয়ে বলতে লাগলো, তোর যৌবনে আবার ঝং পড়ব শালা। আমার বন্ধু হয়ে তুই এই বেমানিটা করতে পারলি কি করে? রাহিমের কথা সবাই আবার হাসা শুরু করলো। রাহিম প্যান্টের চেন ঠিক করে এবার তীরে এসে বলল, তোরা তো হাসবি, তোরা কি করে বুঝবি এই কষ্ট? তবু উপরে ঠাডা পড়ব ঠাডা। বলেই বাইরে বেরিয়ে গেল। কিন্তু সবার হাসাহাসি বন্ধ হলো না। নাচ গানে আড্ডা সবাই মিলে মেতে উঠেছে। রান্নাও অর্ধেক হয়ে এসেছে। তাড়াতাড়ি খেয়ে সবাই ছাদ থেকে নেমে পড়বে। তারিনের এই শরীরে ছাদে থাকা ঠিক হবে না ভেবে তানহা বারণ করেছে, বলে গেছে তাড়াতাড়ি নিচে নেমে আসতে। মাইশা ঘুমিয়ে গেছে বলে তানহাও চলে গেল। এতক্ষণে নেওয়াজ আর নিহার মধ্যে বেশ ভাব লক্ষ্য করা যাচ্ছে। সবাই তারিনের কথা চিন্তা করে রান্না শেষ হতেই খাবার নিয়ে নিচে নেমে আসলো। ড্রয়িং রুমে পাটি বিছিয়ে সবাই খেয়ে নিল। খাওয়া শেষ হতেই সবার বিদায় নেওয়ার পালা। একে একে সবাই বিদায় নিল। নেওয়াজ নিহাকে বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নিল। রাহিম বেচারা যতক্ষণ ছিল ততক্ষণ সবাই ওকে নিয়ে মজা নিয়েছে। সবাই চলে যেতেই তামজিদ দরজা আটকে হাঁপ ছেড়ে বাঁচল। ঝড় তুফান বয়ে গেল সেই বিকেল থেকে। তারিন মুচকি মুচকি হাসছে দেখে রেগে প্রশ্ন করল, এমন বলদের মতো হাসছো কেন? তারিন বলল, একটা প্রশ্ন করি। তামজিদ কপাল কুঁচকে বলল, কবে থেকে আবার পারমিশন নেওয়া শুরু করলে? তারিন ভেঙচি কাটল। পুনরায় হাসতে হাসতে প্রশ্ন করল, আপনি কি সত্যি এত বছর যৌবনে তালা ঝুলিয়ে রেখেছিলেন? তামজিদ বোকা বনে বলেও গেল, ওর বউ ওকে এত বড় একটা অপমান করতে বলল? তারিন পরিস্থিতি বুঝতে পেরে আস্তে করে সাইড কেটে রুমে চলে গেল। তা দেখে তামজিদ কপাল চাপড়ে বলে উঠল, ও খোদা, আমার বউটারও ওরা পাকায় দিয়ে গেছে। এই জীবন যৌবন রেখে কী লাভ? শুধুমাত্র ক্রিকেট টিম বানানোর আশায় যৌবন রেখে দিছি, নয়তো কবেই কচু গাছের সাথে লটকায় থাকতাম। এত তাড়াতাড়ি বাচ্চা নেওয়ার কি দরকার ছিল? তামজিদের বুকে মাথা রেখে চুপটু করে শুয়েছিল তারিন। হঠাৎ তামজিদ এ কথা বলায় তারিন হকচকিয়ে যায়। তৎক্ষণাৎ সরে আসে তামজিদের থেকে, লাফিয়ে বসে পড়ল। ভয়ার্ত সরে বলে উঠল, আপনি খুশি না? তামজিদ হাসল। আবার তারিনকে হ্যাঁচকা টানে বুকে নিয়ে কপালে ঠোঁট ছোঁয়ালো। দুষ্টুমি মাখা কণ্ঠে বলল, না, একদম খুশি না, কারণ আমার আদরে সে ভাগ বসাতে চলে আসবে। এই যে বুকে সেই থাকবে, তাহলে আমার বউকে বুকে নিব কিভাবে? তামজিদের এমন কথা হেসে ফেলল তারিন। তামজিদের বুকে কিল ঘুষি মেরে বলল, আপনি একটা জাতা। অতঃপর দুজনেই হেসে দিল। তামজিদ আরও কয়েক দফা চুমু খেয়ে বলা শুরু করলো, প্রথম যখন শুনেছি এই খবরটা তখন আমার মন চাচ্ছিল তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে অজস্র চুমুতে ভরিয়ে দিতে, কিন্তু তোমার স্বপ্ন, সেই স্বপ্নের কথা মনে করে ভেঙে গেছিলাম। ভেবেছিলাম আমার জন্য এসব হলো, আমার জন্য তোমার স্বপ্নটা ভেঙে গেল। বছর কয়েক নষ্ট হলো।
নিজেকে সামলাতে পারিনি তখন। খুব বেশি কষ্ট হচ্ছিল। বারবার তোমার কথাগুলো মনে হচ্ছিল, তবে ভেতরে ভেতরে বাবা হওয়ার এক অসীম সুখ অনুভব করছিলাম। তারিন মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল। তামজিৎ থামতেই তারিন বলল, আমার মাস্টারমশাই, আমার কাছে এই মুহূর্তে আপনার থেকে দামি কিছু নেই, কেউ নেই। আপনার চাওয়া পাওয়া, সুখ দুঃখ সব আমার কাছে অনেক দামি। আর কেউ না জানুক, আমি তো জানি আমার মাস্টারমশাইয়ের বাবা হওয়ার কত শখ। তামজিৎ হেসে ফেলল। তারিনের ঠোঁট ছোট্ট করে চুমু বসিয়ে বলল, এই ছোট্ট মেয়েটার মাথায় এত বুদ্ধি কোথায় থেকে আসে? এই মেয়েটার পাকা পাকা কথা শুনেই এই মেয়েটার উপর আমি ভীষণভাবে দুর্বল হয়ে পড়েছি। আমার অতীত থেকে বেরিয়ে এসে নতুন করে ভালোবাসতে শিখেছি। এই মেয়েটা আমার সুখ। এই মেয়েটার জন্যই তো আমি এত বড় একটা সুখের খবর পেয়েছি। আমি বাবা হব, একটা প্রাণ আসবে, আমার দায়িত্ব বাড়বে। কত কাজ বলো তো আমার। এই খুশি আমি উপলব্ধি করতে পারতাম না যদি তুমি পাকনামি না করতে। এই প্রথম তোমার পাকামোর জন্য তোমাকে একটা বড় করে চুমু খেতে ইচ্ছে করছে, আর ইচ্ছাকে দমিয়ে রাখতে নেই। বলেই তামজিৎ তারিনের ঠোঁট জোড়া নিজের করে নিল। মাঝে কেটে গেছে প্রায় 5 মাস। তারিন এত মাস একা হাতে সংসার সামলালেও এখন আর পেরে ওঠে না। তানহাও নতুন চাকরিতে জয়েন করেছে বলে এ বাসায় থাকতে পারে না। ছুটির দিনগুলোতে এসে থাকে। তামজিৎ সারাদিন কাজে ব্যস্ত থাকায় চাইলেও তারিনকে সঙ্গ দিতে পারে না। এত কিছুতে বিন্দুমাত্র আক্ষেপ নেই তারিনের। নিজের মতো করে আস্তে ধীরে সবটা মানিয়ে চলে। তামজিৎ আক্ষেপ করে মন খারাপ করলে বরং ওকে সুন্দর করে বলে, এই সংসার আমার, বাবা আমার, সংসারের দায়িত্ব আমার। তাহলে আমি সামলাবো না তো কে সামলাবে? আপা কয়দিন নিজের সংসার ছেড়ে আমার সংসারে এসে খাটবে? তাছাড়া এখনও আমার কোনো সমস্যা হয় না। এমন কত মেয়ে আছে যাদের প্রেগনেন্সির পুরোটা সময় সংসার সামলাতে হয়, সব কাজ করতে হয়। তাই বলে কি তারা সুস্থ সন্তান জন্ম দেয়নি? আমি যদি নিজের শরীর বাঁচিয়ে সন্তানকে সুস্থ রেখে সব সামলাতে পারি, এতে আপনার সমস্যা কোথায়? আর 2-1 মাস যাক, মাকে নিয়ে আসবো। আর তাছাড়া জাহেল আপা তো আছেন, আমার সব কাজে সে সাহায্য করে দেয়। আগুনের সামনে দাঁড়িয়ে বেশিক্ষণ রান্না করতে না পারলে জাহেল আপা বাকিটা সামলে নেয়। শুনুন, এত কিছুর মধ্যে সব থেকে বড় হলো আল্লাহর উপর ভরসা করা। তিনি সুস্থতার মালিক, সব কিছু ঠিক থাকবে। আপনি এত চিন্তা করবেন না, বুঝলেন? তারিনের এমন কথায় তামজিৎ পুনরায় কিছু বলতে পারে না, বরং একরাশ মুগ্ধতায় ও হৃদয় ছেয়ে যায়। সারাদিন সময় দিতে না পারলেও বিকেলে এসে তারিনকে আর কিছু করতে দেয় না, বরং ও নিজেই করে। যতটুকু সময় পায় পুরোটা সময় তারিনের পেছনে ব্যয় করে। তারিনকে ভালো হাসি খুশি রাখার চেষ্টা করে, সব আবদার মেটানোর চেষ্টা করে। ব্যাস, এটুকুতেই একজন স্ত্রীর সুখ। একজন স্ত্রীর স্বামীর কাছে এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই। তামজিদের আচরণে তারিনের মনে হয় ও পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি, যার কোনো দুঃখ নেই, আছে খালি মন ভর্তি সুখ আর সুখ। তারিন রান্নাবান্না শেষ করে রুমে এসে বিছানায় বসল। ঘামে সারা শরীর ভিজে আছে, ক্লান্ত লাগছে খুব, মাথা ঘুরছে চরকির মতো। তাই একটা বালিশ নিয়ে খাটের সাথে ঢালান দিয়ে বসে চোখ বুজে রইল। পেটও আগের থেকে ফুলেছে বেশ। ক্লান্ত হাতটা পেটের উপর রাখতেই শান্তি লাগলো। পেটে হাত বোলাতে বোলাতে নিজে নিজে বলতে লাগলো, তুই যে আর কবে আসবি? আমার তো একদম তর্স হয়েছে না। আর কত মাস, কত দিন, অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না। তাড়াতাড়ি চলে আয় মা, তোকে কোলে তুলে আদর করার বড্ড শখ জাগছে। তোর অস্তিত্ব না আসলে আমি বুঝতেই পারতাম না মা হওয়ার আনন্দ কতটা। আমাকে এত আনন্দ দেওয়ার জন্য তোকে তোর মা অনেক ভালোবাসে। তারিন নিজে নিজে যখন কথা বলছিল তখন হঠাৎ ফোন বেজে উঠল। ফোনটা তুলে দেখে তামজিৎ ভিডিও কল করেছে। ফোন স্ক্রিনে নিজের প্রিয় ব্যক্তির নাম দেখে মুখে হাসি ফুটল তারিনের। কল রিসিভ করতেই ওপাশ থেকে তামজিৎ শান্ত সুরে বলল, ঠিক আছো বউ? তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? শরীর ঠিক আছে? ইস, মুখটা শুকিয়ে গেছে, ক্লান্ত লাগছে তাই না? আজকে এসেই তোমাকে একবার ডাক্তার দেখিয়ে আনবো। তুমি শুকিয়ে যাচ্ছ দিন দিন। তারিন হাসল, বলল, থামুন, একদম চুপ করুন। একসাথে এতগুলো প্রশ্ন করলে আমি কিভাবে উত্তর দিব? আমি একদম ঠিক আছি মশাই, আমার কোনো কষ্ট হচ্ছে না। আর কে বলল আমি শুকিয়ে গেছি? দেখুন কি মোটা হয়েছি, ড্রাম হয়ে গেছি একদম। পেট তো বেলুনের মতো করে ফুলছে, আর সে বলে শুকিয়ে গেছি। কি কানামার্কা কথা। তামজিৎ হেসে বলল, আমার বাঘিনী। পুনরায় জিজ্ঞেস করলো,
গোসল করতে যাও এখন, তবে সাবধানে। আগে জাহেল আপাকে ডেকে ওয়াশরুম ভালো করে ধুয়ে দিতে বলো, যেন সাবান বা পাউডার না থাকে। তারপর ভেতরে ঢুকে আস্তে ধীরে পা ফেলবে, আর ছিটকিনি আটকানো লাগবে না। আপাকে বলবা রুমে থাকতে, বুঝেছ? তারিন মুখে মিছিমিছি রাগ দেখিয়ে কপাল কুঁচকে বলল, প্রতিদিন কি এক কথা বলা লাগে? আমি কি ছোট বাচ্চা নাকি? তুমি তো বাচ্চাই। চুপ করুন, 2 দিন পর আমি বাচ্চার মা হয়ে যাব, আর সে বলে আমি বাচ্চা। তুমি কিন্তু আগের থেকে বেশি সুন্দর হয়ে যাচ্ছ, ব্যাপার কি? দেখো, এটা কিন্তু একদম ঠিক না। এভাবে সুন্দর হতে থাকলে আমার কি হবে? আমার তো যৌবনের তালা পুরোটাই খুলে যাবে। তারপর সারাদিন কাজকর্ম ফেলে তোমাকে আদর করার জন্য মন চাইবে। তারিন হেসে ফেলল, লজ্জাও পেল, বলল, নির্লজ্জের মতো কথাবার্তা বন্ধ করুন। 2 দিন পর বাবা হয়ে যাবেন, তবুও মুখটা সামলাতে পারছেন না। তামজিদে হেসে জবাব দিল, তুমি কাছে থাকলে আমি কোনোদিন নিজেকে সামলাতে পারবো না। তোমাকে দেখলেই শুধু আমার চুমু খেতে মন চায়। আমার কি দোষ বলো? তারিন রাগ দেখাতে গিয়েও পারল না, উচ্চস্বরে হেসে দিল। তামজিদের সময় শেষ হয়ে যেতে ফোনটা রেখে দিল। তামজিদ ফোন রাখতেই তারিন দেখল নিহা অনেকগুলো কল দিয়েছে। কি হয়েছে সেটা জানার জন্য তারিন নিহাকে কল দিল। ওপাশ থেকে কল ধরতেই তারিন হাসি খুশি ভাবে বলে উঠল, কী রে, নওয়াজ ভাইয়ের কোল থেকে বের হয়ে আমাকে মনে পড়ল অবশেষে? ওপাশ থেকে কান্নার শব্দ ভেসে আসলো তারিনের কানে। নিহা কান্নারত সুরে বলে উঠল, আমাকে মাফ করে দিস তারু, আমি হয়তো আর বেশিক্ষণ এই পৃথিবীতে নেই। হেরে গেলাম অবশেষে। অ্যাডমিশন নামক জীবন যুদ্ধে হেরে গেছি, আর সহ্য করতে পারলাম না। বাবা মা ভাই বোন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ আর আমাকে বাঁচতে দিল না। আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে রে তারু, নিজের সাথে লড়াই করে আর বাঁচতে পারছি না। তোকে অনেক বেশি মিস করব আমি, একটা আফসোস থেকে যাবে রে। আমি তো সন্তানকে দেখে যেতে পারলাম না, ওদের আদর করতে পারবো না। নওয়াজকে বলে দিস আমাকে মাফ করে দিতে। ওকে একা করে দিতে চাইনি আমি, কিন্তু আর পারছি না। আমার মা আমাকে আজকেও বলেছে আমার জন্য নাকি তারা সমাজে মুখ দেখাতে পারছে না। আমাকে জন্ম দেওয়াই নাকি তার ভুল হয়েছে। তাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না, তাদের সম্মান নষ্ট হয়েছে আমার জন্য। তুই বল, তারপরও কিভাবে বাঁচি? আমার মায়ের জন্ম দেওয়ার ভুল শুধরে দিয়ে গেলাম। ভালো থাকিস, সাবধানে থাকিস তারু, তোকে আমি অনেক বেশি ভালোবাসি। গলায় দড়ি লাগিয়ে শেষ ভরসা পায়ের নিচের চেয়ারটা যখন নিহা ফেলে দিল, তখনই ও মৃত্যু যন্ত্রণা কতটা কঠিন তা টের পেল। চিৎকার করতে গিয়েও পারল না, চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগলো। এবার আর মরার চেষ্টা করলো না, বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো, কিন্তু পারছে না, কোনো মতেই পারছে না। কানে ভেসে আসলো তখন দরজার ওপাশ থেকে শোরগোল। তারিন তামজিদ নেওয়াজের গলায় বেশি শোনা যাচ্ছে। ওরা এখানে কি করে আসলো বুঝতে পারছে না কিছু। নেওয়াজের মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। ছেলেটা বাবা মা সব হারিয়ে নিহাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল, আর সে নিহাই নাকি ছেড়ে যাচ্ছে। নিহা বুঝে গেছে ওর আর বাঁচার চান্স নেই, তবুও মনে মনে আল্লাহকে ডাকছে, বলছে শেষবারের জন্য ওকে এ জীবন ভিক্ষা দিয়ে দিতে। নিহা সেদিকে আর তাকাতে পারল না, 2 চোখ বন্ধ হয়ে আসছে, কিছুতেই খুলে রাখতে পারছে না। জিভ বেরিয়ে আসছে। গলা কি দড়ির টানে কেটে গেছে? হয়তো গেছে। নিহা বুঝে গেছে ও এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাচ্ছে। শেষবারের মতো নেওয়াজের মুখটা দেখার তীব্র ইচ্ছাটা পূরণ হলো না। নিয়তির অশেষ রহমতে সেই মুহূর্তেই তামজিদ নেওয়াজ দরজা ভেঙে ভেতরে হুল মিলিয়ে ঢুকল। নিহাকে ঝুলন্ত অবস্থায় দেখে নেওয়াজ প্রথমে দৌড়ে গিয়ে নিহার পা দুটো জড়িয়ে ধরল। তারিন আর চিৎকার করার শক্তি পেল না, মাথা ঘুরে পড়ে যেতে নিলেই তামজিদ সামলে নিল। নিহার বাবা মাও চিৎকার করে কান্না শুরু করে দিল। তামজিদ তারিনকে খাটের উপর বসিয়ে দিল। তারপর নেওয়াজ আর তামজিদ মিলে নিহাকে নামিয়ে আনলো। তামজিদ পালস চেক করতেই দেখলো পালস পাচ্ছে না। নেওয়াজ নিহাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল, কান্না করার সুযোগ পেল না, কিছু বলছেও না ভয়ে। তামজিদ এবার নিহার নাকের কাছে হাত নিল। না, নিহার নিঃশ্বাস বোঝা যাচ্ছে না। তামজিদ ভয়ে ভয়ে নেওয়াজের দিকে তাকালো। নিহার বাবা একাধারে প্রশ্ন করে যাচ্ছে, বাবা, আমার মেয়েটা কি বেঁচে আছে? বলো, বেঁচে আছে? তামজিদ উত্তর দেওয়ার সাহস পাচ্ছে না। তারিনের দিকে একবার তাকালো। তারিন ভেঙে পড়া চোখে তাকিয়ে আছে। তামজিদ কোনো রকমে ভাঙা গলায় বলল, ও বেঁচে নেই। তামজিদ পুরো কথাটা সম্পূর্ণ করার আগে নেওয়াজ চিৎকার করে বলে উঠল, বেঁচে আছে, ও বেঁচে আছে, ও নিঃশ্বাস পড়ছে, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে, চলো।
বলে নেহাকে কোলে তুলে হাঁটা শুরু করলো। নেহার মা কান্না করতে করতে গাড়িতে উঠতে নিলে নেওয়াজ থামিয়ে দেয়। রাগান্বিত স্বরে চিৎকার করে তামজিদের উদ্দেশ্যে বলল, ওনাকে আসতে বারণ করো, আমি যেন ওনাকে নেহার আশেপাশে না দেখি। ওনার এইসব ন্যাকা কান্না অন্য কোথাও দেখাতে বলো, আমার সামনে এসব অভিনয় করে লাভ নেই। নেহার মা থেমে গেল, কিছু বলতে গিয়েও পারলেন না। নেহার বাবা আর তামজিদ মিলে থামিয়ে দিল। নেওয়াজ আর নেহার বাবা নেহাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো, আর তামজিদ তারিনকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। তারিন কাঁদছে না, অতিরিক্ত শখে চুপ হয়ে গেছে। বারবার চোখের সামনে নেহার ঝুলন্ত চেহারাটা ভেসে উঠছে। তামজিদ তারিনকে এক হাতে বুকে চেপে ধরে আরেক হাতে সাবধানে গাড়ি চালাচ্ছে। তামজিদ আস্তে ধীরে সাবধানতা অবলম্বন করে বলা শুরু করলো, এভাবে চুপ করে থেকো না, কাঁদতে মন চাইলে কাঁদো। তোমার কাঁদার জন্য আমার বুক আছে তো, কান্নাকাটি করে আমার বুক ভাসিয়ে দাও, আমি মেনে নেব, কিন্তু এমন চুপ করে থেকো না। চুপ থাকা তোমাকে মানায় না। কষ্ট বুকে চেপে রাখলে কষ্ট বাড়ে, কমে না। এই অবস্থায় প্রেশার নিও না। ভুলে যেও না তোমার ভিতর বসবাস করছে একটি প্রাণ, সে আমাদের সম্বল। তার জন্য হলেও নিজেকে ঠিক করো। তারিন কথাগুলো শুনল, কিন্তু কাঁদতে চেয়েও পারল না। কেন যেন কান্না আসছে না। হঠাৎ কোনো শখ খেলে কি মানুষ এভাবে চুপ হয়ে যায়? হয়তো যায়। তখন নিয়া ফোন রেখে দেওয়ার পর তারিন এক মুহূর্তের জন্য যেন আকাশ থেকে পড়ে। পরক্ষণে যখন নিহার ফোন পুনরায় ফোন দিল, তখন ওপাশ থেকে ফোনটা বন্ধ ঘোষণা করলো। ভয়ে যখন মাথা কাজ করা বন্ধ করে দিল, তখন তারিন এক মুহূর্তের জন্য কাঁদতেও ভুলে গেল। মাথায় তৎক্ষণাৎ তামজিনের কথা আসতেই আগে তামজিদকে ফোন করে সবটা বলল। তারিন সে অবস্থায় কিছু না ভেবে বেরিয়ে গেল বাসা থেকে। সোজা তামজিদের কলেজে গিয়ে তামজিদকে সাথে নিয়ে রওনা হলো নিহাদের বাসায়। তামজিদ ততক্ষণে নেওয়াজকেও নিহাদের বাসায় আসতে বলে দিয়েছে। কি এক ভয়ানক সময় ছিল সেই সময়টা ভেবে তারিন একবার কেঁপে উঠল। তারিনের থেকে কোনো রকম উত্তর না পেয়ে তামজিদ পুনরায় বলে উঠল, তোমার এভাবে তাড়াহুড়ো করে নিজের কথা না ভেবে ছুটে যাওয়া একদম উচিত হয়নি। আমার উপর ভরসা ছিল তো, আমি নিহার কিছু হতে দিতাম না। সব থেকে বড় কথা, নিহার হায়াত থাকলে নিহার কিছু হতো না, আর হায়াত শেষ হলে আমরা কেউ বাঁচাতে পারতাম না। কিন্তু তুমি এভাবে টেনশনে ছোটাছুটি কতটা বিষাদময় পরিস্থিতি দিয়ে গেলে বলো তো। তোমার কোনো ক্ষতি হলে আমার কি হবে? তামজিদের গলা কাঁপল। তারিন বুঝতে পেরে একটু স্বস্তি পেল। শক্ত করে ধরল তামজিদকে, বলল, আমার কিছু হবে না, আপনি পাশে থাকলে সব পরিস্থিতিতেই আমি সুখী মাস্টারমশাই। তামজিদ উত্তর দিল না, মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, মেয়েটাকে একটু স্বাভাবিক করা গেল। তারিন পুনরায় জিজ্ঞেস করল, নিয়া ঠিক হয়ে যাবে তো? তামজিদ অভয়বাণী দিয়ে বলল, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে, চিন্তা করো না। তারিন শান্ত হলো, মনে মনে দোয়া করল বেশ কিছুক্ষণ। হাসি খুশি মেয়েটা কতটা চাপে পড়ে এই সিদ্ধান্ত নিয়েছে তা তারিন ভীষণভাবে বুঝতে পারছে। তামজিদ তারিনকে বাসায় নামিয়ে দিয়ে সবটা বুঝিয়ে দিয়ে জাহেলাকে বলে তারিনের খেয়াল রাখতে, আর তারিনকে বলল ফ্রেশ হয়ে খেয়ে নিতে। তারপর নিজে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো। মাঝে কেটে গেছে প্রায় 4 ঘন্টা। নিহা এখন ভালো আছে, তবে জ্ঞান ফিরেনি। ডাক্তার ঘুমের ইঞ্জেকশন দিয়েছে, তাই গভীর ঘুমে আছে। নেওয়াজ নিহার কাছের থেকে একবারের জন্য নড়েনি। তামজিদ একবার নেওয়াজকে সামলে নিয়ে খাইয়ে দিয়ে আবার বাসায় গেছিল। এবার তারিনকে নিয়ে আবার হসপিটালে আসতেই দেখল নিহার মাও হসপিটালে, মুখে আঁচল গুজে নিশ্চুপে কাঁদছে। নিহার বাবা দরজার পাশে চিন্তিত মুখে দাঁড়িয়ে আছেন, ওনার চোখেও পানি। তারিন নিহার বাবা মাকে উপেক্ষা করে কেবিনের ভিতরে ঢুকে গেল। নেওয়াজকে বাইরে পাঠিয়ে দিয়ে নিজে বসল নিহার পাশে। মেয়েটার চোখ মুখের কি ভয়ঙ্কর অবস্থা। নেওয়াজ বাইরে আসতে নিহার মাকে দেখে রেগে গেল, চিৎকার করে বলল, উনি এখানে কেন? ওনাকে এখানে আসতে কে বলেছে? তামজিদ ওনাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বল, নয়তো আমি পুলিশ ডাকবো। উনি মা নামে কলঙ্ক। যে মায়ের কাছে নিজের মেয়ের চাইতেও সমাজের মানুষের কথা বেশি গুরুত্বপূর্ণ, সে কেমন মা? চলে যান আপনি, এক্ষুনি চলে যান, আউট। তামজিদ কোনো রকমে নেওয়াজকে থামালো। তারিন চিৎকার শুনে দরজার সামনে এসে দাঁড়ালো। এবার তামজিদ মুখ খুলল। নিহার মায়ের সামনে দাঁড়িয়ে শান্ত গলায় প্রশ্ন করল, আন্টি কিছু প্রশ্ন করি, চুপ করে থাকবেন না প্লিজ, সঠিক উত্তর দিবেন। নিহার মা হ্যাঁ সূচক মাথা নাড়াতেই তামজিদ প্রশ্ন করল, নেহাকে জন্ম দিয়েছে কে? নিহার মা কান্নালত সরে জবাব দিল, আমি। তামজিদ পুনরায় প্রশ্ন করল, নেহাকে ছোট থেকে লালন পালন করেছে কে? আমি আর নেহার বাবা। নেহার এই অবধি সব দায়িত্ব আবদার পূরণ করেছে কে?
নিহার বাবা। আচ্ছা আন্টি, সব থেকে বড় কথা, নিহার খাওয়ানো পড়ানোর দায়িত্ব কি সমাজ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী নিয়েছিল? নিহার মা চুপ করে গেলেন, এবার উত্তর দিতে পারলেন না। তামজিৎ এবার আগের ন্যায় শক্ত কণ্ঠে বলতে লাগলো, যেখানে মেয়ে আপনাদের খাওয়ানো পড়ানো বড় করার দায়িত্ব আপনাদের, সেখানে পাড়াপড়শির, আত্মীয় স্বজন, সমাজের কথা আপনারা কেন শুনবেন? কেন তাদের জন্য নিজের সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিবেন? সন্তানের জীবনের থেকে কি পড়ালেখাটা বেশি দামি? আপনাদের মতো কিছু বাবা মায়ের জন্য কত ছেলে মেয়ের জীবন অকালে ঝরে যায় জানেন? আপনারা সন্তান জন্ম দেন ঠিকই, কিন্তু সন্তানের মন বোঝার ক্ষমতা আল্লাহ আপনাদের দেয়নি। সন্তানের কদর করতে জানেন না। আপনাদের মতো মায়েদের না মা হওয়ার কোনো যোগ্যতাই নেই। আল্লাহ আপনাদের সন্তান না দিলেই বোধ হয় ভালো করতেন, কারণ আপনারা ভেবে নেন সন্তান যা করে সেটাই ভুল, প্রেম করলে সেই ব্যক্তি ভুল। মোট কথা, সন্তান যা করবে সেটাই ভুল, আর আপনারা যা করবেন সেটাই ঠিক। মনে রাখবেন, কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে না। আপনারা বাবা মা বলে যে আপনাদের ভুল হয় না, এটা ভাবা বোকামি। আপনারা নিজেরাও জানেন না। আপনারা সন্তানের ভালো চাইতে গিয়ে মাঝে মাঝে তাদের খারাপ করে ফেলেন। শাসন করা অবশ্যই উচিত। ভুল হলে বাবা মা শাসন করবে, এটাই স্বাভাবিক। এই অধিকার আপনাদের 100 বার আছে, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না। যখন দেখলেন নিহা নিজেই হতাশায় ভুগছিল, তখন আপনার মা হিসেবে উচিত ছিল ওকে সাপোর্ট করা, ভরসা দেওয়া, সাহস জোগানো। তা না করে আপনি ওকে আরও ভেঙে দিয়েছেন। একটু একটু করে ভাঙতে ভাঙতে মেয়েটা পুরো ভেঙে গেছে। তাই তো এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের এই মুহূর্তে আর কি বলা উচিত আমার জানা নেই। শুধু বলবো, সমাজ, পাড়াপড়শির, আত্মীয় স্বজনের কথায় কান দিবেন না। আপনারা একবেলা না খেয়ে থাকলে তারা খাওয়াতে আসবে না, আপনাকে কোনো কাজে সাহস যোগাবে না। শুধু ভুল করলে সে ভুল ধরিয়ে দিতেই আসবে। নিজের মনকে প্রশ্ন করুন, আপনি কি ঠিক করেছেন নাকি ভুল? আত্মহত্যা সব কিছুর সমাধান? নিহার জ্ঞান ফিরতেই এমন হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হবে তাও আগে থেকেই জানত। তারে নিহার মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তামজিৎ পাশে দাঁড়ানো। নেওয়াজ নিহার বিছানায় বসে নিহার হাতটা শক্ত করে ধরে প্রশ্নটা করল। নিহা কিছুক্ষণ একধানে তাকিয়ে রইল নেওয়াজের দিকে। পরক্ষণেই অপরাধ বোধে মুখ ঘুরিয়ে নিল। নেওয়াজ পুনরায় শক্ত কণ্ঠে প্রশ্ন করল, তোমার কি মনে হয়? তুমি মরে গেলে তো বেঁচে গেলে, পরকালের ভয় নেই? নেহা চুপ করে আছে, উত্তর দিচ্ছে না। কি উত্তর দিবে? উত্তর নেই তো। তারিন এবার মুখ খুলল। নেওয়াজের উদ্দেশ্যে শান্ত বাক্যে বলল, ভাইয়া, এই মুহূর্তে ওর সাথে এমন শক্ত কণ্ঠে কথা বলবেন না। ও ভয় পেয়ে আছে। আপনি ছাড়া ওকে সামলানোর কেউ নেই, তাই আপনি একটু এখন শান্ত থাকুন। নেওয়াজ চুপ রইল। সেকেন্ড কয়েকের মাথায় বলে উঠল, আর আমার কে আছে? নেহা চকিতে তাকালো। অশ্রুসিক্ত সে নয়ন। দুজনের একবার অশ্রুসিক্ত আখিতে চোখাচোখি হয়ে গেল। নেওয়াজ পুনরায় প্রশ্ন করল, মানুষ যখন একা হয়ে যায় তখন সব দিক থেকে একা হয়ে যায়। যে জানে সে ছাড়া আমার জীবনে কেউ নেই, তবুও কেন সে এমন সিদ্ধান্ত নিল? আমার মুখ কি তার একবারও মনে পড়েনি? কেমন ভালোবাসে আমাকে? নেহা নিঃশব্দে কাঁদছে, কিছু বলার সাহস পাচ্ছে না। নেওয়াজকে জড়িয়ে ধরার বড্ড ইচ্ছে হচ্ছে, কিন্তু পারছে না। তামজিৎ এবার মুখ খুলল, দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমাদের অভিমান তোমরা একান্তে মিটিয়ে নাও। আমরা আসি, তবে যাওয়ার আগে কিছু কথা বলে যাই। নেহা, এদিকে তাকাও। নেহা অশ্রুসিক্ত নয়নে তাকালো। তামজিৎ মুচকি হেসে নেহাকে অভয় দিল। পুরো দমে বলা শুরু করলো, আত্মহত্যা মহাপাপ, জানো না তুমি? সামান্য একটা ফলাফলের কাছে হেরে গিয়ে তুমি এত বড় একটা স্টেপ নিয়ে ফেললে। জীবন কি এত সস্তা মনে হয়? এ মেয়ে, মন দিয়ে শোনো, রেজাল্ট শুধুমাত্র একটা বাক্য মাত্র, তাছাড়া কিছু না। তোমার রেজাল্ট খারাপ মানে তুমি খারাপ ছাত্রী, এমনটা ভাবা বোকামি। মানুষের মেধাই আসল। মুখস্থ বিদ্যা ধারণ করে হাই রেজাল্ট করা খুব সহজ, কিন্তু দিন শেষে তুমি কতটুকু শিখলে, কতটুকু বুঝলে, কতটুকু নিজের ব্রেনে ধারণ করতে পারলে, এটাই গুরুত্বপূর্ণ। শোনো মেয়ে, একটা রেজাল্ট ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। তাহলে হেরে যাচ্ছ কেন? নিজের প্রতি আত্মবিশ্বাস নেই? নিজের স্বপ্নের প্রতি ভালোবাসা নেই? তাহলে স্বপ্ন দেখেছিলে কেন? জানো না, স্বপ্ন দেখতে হলে সেটা পূরণ না করা অবধি থামতে নেই। স্বপ্ন পূরণের রাস্তা এত সোজা না, অনেক বাধা বিপত্তি রয়েছে, সেগুলোর সাথে মোকাবিলা করে চলতে হবে। তোমাকে এখন যারা কটুবাক্য শোনাচ্ছে, খোঁচা মারছে, অবহেলার চোখে দেখছে, তাদের সবার কথা সহ্য করে নাও। অসুস্থ হলে সুস্থ হওয়ার লোভে যখন তেতো সিরাপ গিলে ফেলো, তেমন করে মানুষের কথাও গিলে ফেলো।
চোখ বন্ধ করে নিজেকে সময় দাও। সহ্য করতে না পারলে একান্তে কেঁদে নাও। মানুষকে মনের ব্যথা না বলে ওপরওয়ালাকে বলো। বেশি করে প্রার্থনাতে মনোনিবেশ করো। তুমি কেন ভুলে যাচ্ছ তোমার রব আছেন? তিনি তোমাকে এত সুন্দর একটা জীবন দান করেছে। সেই জীবনে একটা ধাক্কা সামলাতে না পেরে বেঁচে থাকার স্বাদ হারিয়ে ফেলছো। কি বোকা তুমি! আজ থেকে লড়াই করতে শিখো। পেছন ফিরে তাকাবে না আর, একদম তাকাবে না। সব ভুলে যাও। নিজেকে নিজের মতো গড়ে তোলো। আত্মবিশ্বাসী, সংগ্রামী হও। বড় করে একটা শ্বাস নিয়ে আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়ো। নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করো যেন আজ যারা তোমাকে মূল্যায়ন করছে না তারাই তোমাকে একদিন মাথায় তুলে রাখবে। এগিয়ে যাও, অনেক দূর যাও। পথের মাঝে কাঁটা দেখে পেছন ফিরে এসো না। কাঁটা যদি সরাতে বা উপড়ে ফেলতে না পারো তাহলে কাঁটায় পা ক্ষতবিক্ষত করে হলেও সামনে এগিয়ে যাবে। তুমি পারবে। পারতে তোমাকে হবেই, বুঝেছ? তামজিৎ কথাগুলো বলেই থামল, দীর্ঘশ্বাস ফেলল। অতঃপর পুনরায় মুখে হাসি টেনে শান্ত স্বরে বলল, আত্মহত্যা সব কিছু সমাধান না। মরে গেলে তো হেরে গেলে। জীবন একটাই, বাঁচার মতো বাঁচতে পারলেই তুমি সুখী। বুঝতে পারছো? নিহা ঠোঁটের কোণে হাসি টানল, মাথা নাড়ালো। অর্থাৎ হ্যাঁ। তারিন এবার নিহার মাথায় হাত বুলিয়ে নরম সুরে বলে উঠল, তুই এবার রেস্ট কর, আমরা আসি। কাল ছেড়ে দিবে তোকে, তারপর বাসায় গিয়ে দেখা করে আসব। তারিনের কথা শেষ হতেই ও উঠে দাঁড়ালো। তামজিদের উদ্দেশ্যে বলল, চলুন। তামজিদ কিছু বলার আগে নিহা শান্ত বাক্যে বলে উঠল, আমার কিছু কথা আছে। এর মধ্যেই রুমে ঢুকলো নিহার বাবা মা। দরজার দিকে তাকাতে নিহার চোখে মুখে রাগ, ক্ষোভ, অভিমান ফুটে উঠল। ঘৃণায় চোখ নামিয়ে নিল। মুখ অন্যদিকে ঘুরিয়ে শান্ত সুরে বলল, তারু, ওনাদের এখান থেকে চলে যেতে বল প্লিজ। আমাকে একটু আমার মতো শান্তিতে থাকতে দিতে বল। ওনারা আমার বাবা মা। আমি চাই না তারা আমার চোখে ওনাদের প্রতি সম্মান ভালোবাসার বদলে ঘৃণা দেখুক। নিহার মা এবার শব্দ করে কান্না করে উঠলেন। নিহার কাছে এগিয়ে আসতেই নেওয়া সরে গিয়ে অন্য পাশে দাঁড়ালো। নিহার মা এসে নেহার হাত জোড়া পেঁচিয়ে ধরলেন। কান্নারত সরে বলতে লাগলেন, আমাকে ক্ষমা করে দে মা, আমার ভুল হয়ে গেছে। আমি তোর মা হিসেবে সত্যিই অযোগ্য। মা হয়ে আমি তোর কষ্ট দুঃখ বুঝিনি। আমাকে ক্ষমা করে দে মা। এতগুলো বছর তোকে যে শাসন অবহেলায় বড় করেছি সে ভুলের কোনো ক্ষমা হয় না জানি, তবুও ক্ষমা চাইছি মা। আমার দিক থেকে এভাবে মুখ ঘুরিয়ে রাখিস না। নিহা তবুও কোনো টু শব্দ করল না, বরং আলতো করে মায়ের থেকে হাত সরিয়ে নিল। এবার আসলেন নিহার বাবা। নিহার মাথায় হাত বুলিয়ে করুণ সুরে বলতে লাগলেন, আমার দিক থেকে অন্তত মুখ ফুরিয়ে রাখিস না মা। তোকে দিয়ে আমাদের কত স্বপ্ন ছিল, কত আশা ছিল। তোর ভালোর জন্যই তোর মা তোকে একটু একটু বকাঝকা করতো, শাসন করতো। তাই বলে তুই এত বড় একটা সিদ্ধান্ত নিবি? আমাদের জন্য কি তোর একটুও মায়া হলো না? নিহা হাসল। হাসতে হাসতে বলা শুরু করলো, মায়া? তাও আবার তোমাদের জন্য? কেন হবে বলো তো? আমাকে ফাঁসির দড়িতে ঝুলানোর মতো ভালো করতে চাইছিলে, তাই না? আচ্ছা বাবা, তুমি বলো তো, মা আমার সাথে কবে ঠিক করে কথা বলেছে? আমার সাথে বন্ধুর মতো আচরণ করেছে? আমার ভালো মন্দ খারাপ লাগা ভালো লাগা বুঝেছে? স্কুল থেকে আসলে কখনো ভাত মেখে খাইয়ে দিয়েছে? চুল বেঁধে দিয়েছে? কখনো স্কুলের গল্প শুনতে চেয়েছে? যখন থেকে স্কুলে ভর্তি হয়েছি তখন থেকে একা একা ড্রেস পরেছি, জুতা পরেছি, তারপর স্কুলের জন্য বেরিয়েছি। তাও কখনো দারোয়ান চাচার হাত ধরে, নয়তো ড্রাইভার চাচার হাত ধরে। তোমার মনে পড়ে বাবা, তুমি কবে আমাকে হাত ধরে স্কুলে নিয়ে গেছিলে? আমাকে সাথে করে তোমরা ঘুরতে বেরিয়েছিলে, আমার সাথে বসে গল্প করেছিলে, মনে পড়ে? পড়ে না, তাই না? আমারও মনে পড়ে না। আচ্ছা মা, তোমার মনে পড়ে আমাকে শেষ কবে ভাত খাইয়ে দিয়েছিলে? আমার বয়স যখন 4 তখন থেকে আমার বিছানা আলাদা করে দিলে। কেন মা? আমার কি মনে চায় না তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে? আমার খারাপ লাগলে কখনো তোমাদের কাউকে পাশে পাইনি, পাবো কি করে? তোমরা তোমাদের চাকরি নিয়ে খুব ব্যস্ত। আমাকে জন্ম দেওয়া অবধিই বোধ হয় তোমাদের দায়িত্ব শেষ হয়ে গিয়েছিল, তাই না মা? আমার শরীর খারাপ করলে কখনো আমার মাথার পাশে বসে এভাবে হাত বুলিয়েছ বাবা? মা, তুমি কখনো আমার জন্য রাত জেগেছিলে? মনে পড়ছে না আপাতত। আমার পড়ালেখায় কখনো হেল্প করেছিলে আমাকে? শুধু রেজাল্টের বেলায় যত অভিযোগ শুনেছি। অ্যাডমিশন টেস্টের জন্য কত রাত জেগেছি, পড়েছি, তখন তো একদিনও জিজ্ঞেস করনি আমি কি পড়ছি, কিভাবে পড়ছি, প্রিপারেশন কেমন। তারপর যখন কোথাও চান্স হলো না তখন আসলে আমাকে জন্ম দেওয়া নাকি তোমাদের ভুল হয়েছে সেসব শোনাতে। জানো মা, তুমি শুধুই আমার জন্ম দায়নি মা, আর কিছু না।
একমাত্র ভাইয়ু বাদে আমার আপনজন কেউ ছিল না। ভাইয়ু ছিল আমার খারাপ ভালো সঙ্গী। আমার ভাই আমাকে বাবা মা দুজনের আদর দিয়েছে, অভাব পূরণ করেছে, কিন্তু সেই ভাইকেও তোমরা দূরে পাঠিয়ে দিলে শুধুমাত্র তোমাদের স্বপ্ন আশা পূরণ করার জন্য। আর কত স্বপ্ন আশা আছে তোমাদের, কত! আর কিছু বলতে মন চাইছে না? প্লিজ তোমরা এখান থেকে যাও, প্লিজ যাও। তোমাদের আমার সহ্য হচ্ছে না, যাও, যাও না। যাচ্ছ না কেন? নেহা কথাগুলো বলতে বলতে কাঁদছিল। কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গেছে। এবার পাগলের মতো চিৎকার করার শ্বাসকষ্ট শুরু হয়েছে। তামজিদ কোনো রকমে নিহার বাবা মাকে রুম থেকে বের করে ডাক্তার ডাকতে গেল। নেওয়াজ নিহাকে বুকে জড়িয়ে শান্ত করার চেষ্টা করছে। তারিন পাশে বসে নিহার মাথায় হাত বোলাচ্ছে। তারিনও কাঁদছে। মেয়েটার মনে কত কষ্ট চেপেছিল, অথচ এই 3 বছরে একদিনও বুঝতে দিল না। নেওয়াজও কাঁদছে। নিহা চিৎকার করে কাঁদছে আর বারবার বলছে, আমি কেন বাবা মায়ের ভালোবাসা পেলাম না, তাদের ভরসা সাপোর্ট পেলাম না? কি দোষ ছিল আমার? কেন আমাকে ভালোবাসলো না মা? কেন আমাকে বুঝলে না? কেন বুঝলে না আমাকে? নেওয়াজ কিছু বলছে না। কাঁদুক, যত কষ্ট আছে কেঁদে ভাসিয়ে দিক। নেহা নেওয়াজকে শক্ত করে জড়িয়ে ধরে বলছে, আপনি ছাড়া আমার কেউ নেই। আমাকে ছেড়ে যাবেন না। আমাকে আদর করবেন, অনেক অনেক ভালোবাসবেন। আমাকে আপনার বুকে আগলে রাখবেন। আমাকে একটু ভরসা দিবেন। আমি আর কিছু চাই না। বিশ্বাস করেন, ছোট থেকেই আমার কোনো কিছুর অভাব ছিল না। অভাব ছিল শুধু ভালোবাসার। আমার ভালোবাসার অভাব পূরণ করে দিবেন প্লিজ। আমাকে ছেড়ে যাবেন না। বলেন না, আমাকে ছেড়ে যাবেন না। নেওয়াজ নিহাকে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বোলাতে বোলাতে শান্ত সুরে বলতে লাগলো, যাব না, কোথাও যাব না, কোনো দিন যাব না। তোমার ভালোবাসার অভাব আমি পূরণ করে দিব। কোনো দিন কোনো কিছুর অভাব তোমাকে ছুঁতে পারবে না। আমি আছি তো, তোমার আছি, তোমারই থাকবো। আমার বুকে এভাবে আগলে রাখবো। তামজিদ ডাক্তার নিয়ে আসতে আসতে নিহা জ্ঞান হারিয়েছে। তারিনের মাথা ঘোরাচ্ছে। তামজিদ তারিনকে এক হাতে বুকে জড়িয়ে ধরে পাশে দাঁড়িয়ে আছে। ডাক্তার নেহাকে দেখে চেক আপ করে বলল, অতিরিক্ত প্রেশারে জ্ঞান হারিয়েছে, চিন্তার কিছু নেই। ডাক্তার চলে যেতেই তামজিদ নেওয়াজের উদ্দেশ্যে বলল, আমি তারিনকে নিয়ে বাসায় যাই, তুমি সব সামলাতে পারবে তো? নেওয়াজও সায় জানালো। তামজিদ পুনরায় বলল, তাহলে কাল সকালে আসবো আবার। নেওয়াজ উঠে দাঁড়ালো, বলল, কাল কাজে নিয়ে আসবে একেবারে। তামজিদ আর তারিন দুজনেই অবাক হলো। আকাশ থেকে পড়ল যেন। তারিন অবাক সুরে প্রশ্ন করল, কাজী কেন? নেওয়াজ হাসল, বলল, কেন আবার? তোমার বান্ধবীকে আমার বউ বানানোর জন্য। তারিনের মুখটা হা হয়ে গেল। তামজিদ কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, এখানে? নেওয়াজ হেসে জবাব দিল, হ্যাঁ এখানে। আমাদের বিয়েটা এই হসপিটালে হলে হসপিটালের এই রুমটা সহ বিয়েটাও স্মরণীয় হয়ে থাকবে, বুঝলে? তামজিদ তারিন দুজনে একসাথে হেসে ফেলল। নেওয়াজ বলল, আমি চাই না নিহু আবার ওই বাসায় যাক, যে বাসায় নিহু অবহেলায় বেড়ে উঠেছে, যাদের জন্য নিহুর আজ এই অবস্থা, তাদের ছায়া নিহুর গায়ে পড়ুক আমি চাই না। তামজিদ নেওয়াজের কাঁধে হাত রেখে ভরসা দিয়ে বলল, অল দ্য বেস্ট ব্রো, আমরা আছি তোমাদের পাশে। তারিন হেসে বলল, তাড়াতাড়ি বাসায় চলুন। মাস্টারমশাই, গিয়েই আমাকে শাড়ি সিলেক্ট করা লাগবে। কাল আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা, না সাজলে হবে? তামজিদ মুখ টিপে হেসে নেওয়াজের উদ্দেশ্যে বলে উঠল, বুঝলে নেওয়াজ, এবার থেকে একটু সাবধানে থাকবে। কি আপদ ঘাড়ে উঠাচ্ছ? টের পাবে হারে হারে। নিজ ইচ্ছায় কোরবানি হওয়ার জন্য তোমাকে অগ্রিম ধন্যবাদ। নেওয়াজ হা হা করে হেসে দিল। তারিন রেগে বোম হয়ে উঠল, যে কোনো মুহূর্তে ব্লাস্ট করবে। তামজিদ সেদিকে এক নজর তাকিয়ে মিনমিনিয়ে বলে উঠল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বোম ব্লাস্ট হলো বলে আল্লাহ আমাকে বাঁচাও বলে এক দৌড় লাগালো। তামজিদের এমন দৌড়ে যাওয়া দেখে তারিন রাগ ধরে রাখতে পারল না, হেসে দিল। ছেলেটা দিন দিন বড় হচ্ছে নাকি বাচ্চা হচ্ছে বুঝতে পারে না। হাসপাতালের বেডে বিয়ে হচ্ছে, এই প্রথম দেখছে তারিন। শুধু দেখছে না, শুনছেও এই প্রথম। নেওয়াজকে অবশ্য তামজিদ একবার বলেছিল নেওয়াজের বাসায় বিয়ের অনুষ্ঠান করার জন্য, অথবা কাজী অফিসে নিয়ে গিয়ে, কিন্তু নেওয়াজ রাজি হয়নি। নিহার বিপি লো হয়ে গেছে, শরীরও বেশ দুর্বল। ডাক্তার জানিয়েছে যদি মাথা ঘুরে পড়ে যায় তাহলে স্ট্রোকের ঝুঁকি আছে। তাই নেওয়াজ কোনো রকম রিস্ক নিতে চায় না। এখানেই বিয়ে হবে। তারপর নিহার শরীর যতদিন সম্পূর্ণ সুস্থ না হবে ততদিন হসপিটালেই থাকবে। তাই আর কেউ জোর করেনি। নিহা লাল রঙের একটা 3 পিস পরেছে, ওড়না দিয়ে ঘোমটা দিয়ে আছে, আর নেওয়াজ লাল রঙের পাঞ্জাবি পরেছে। কাজীর সাথে কিছু একটা নিয়ে কথা বলছে। তামজিদ আর তারিন ম্যাচিং করে সাদা রঙের শাড়ি পাঞ্জাবি পরেছে। নিহার ঠোঁট জুড়ে রয়েছে বিশাল হাসি।
নিহার বাবা মাকেও নেওয়াজ জানিয়েছে। যতই হোক নিহার বাবা মাকে ছাড়া তো আর বিয়ে হবে না। নিহার বাবা মা প্রস্তাবে রাজি হয়েছে, অনেক আগেই এসে পড়েছে এখানে। নিহার ভাই আফসানের সাথেও নেওয়াজ কথা বলেছে, সেও মত দিয়েছে। সব মিলে নিহা বেশ খুশি। খুশিতে নাচতে ইচ্ছে করছে, কিন্তু পারছে না। তারে নিহার পাশে বসে ফিসফিস করে জিজ্ঞেস করলো, অনুভূতি কেমন নিহু? তোর বিয়ের সময় তোর অনুভূতি কেমন ছিল? তারিন তামজিদের দিকে একবার তাকিয়ে বলে উঠল, বুড়া বেডারে বিয়ে করার কোনো ইচ্ছাই আমার ছিল না, তবুও করতে হইল। তামজিদ কথাটা শুনে ফেলল। দেরি না করে তারিনের দিকে বেশ ঝুঁকে ফিসফিস করে উত্তর দিল, দেখো তোমার কি সোনায় সোহাগা কপাল, বুড়া বেডারে বিয়ে করতে চাওনি বলেই আজ তার বাচ্চার মা হতে যাচ্ছ। ভাবো এবার বুড়াকালেই এত জোর, তাহলে জোয়ান হলে কি হতো? সামলাতে পারতে যান। তারিন ঢোক গিলতে যেয়ে তালুতে উঠে গেল। কাশতে কাশতে তামজিদকে বকা শুরু করলো। নেহা বেচারি মুখ চেপে বহু কষ্টে জোরে হাসিটাকে কন্ট্রোল করছে। অন্য সময় হলে হাসতে হাসতে গড়াগড়ি খেত, শুধু নেওয়াজের ভয়ে এখন চুপচাপ হাসছে। তামজিদ বাঁকা হাসল, পুনরায় চোখে মুখে দুষ্টুমির ছল এনে বলল, যান, আদর লাগবে? আদর খেলে কাশি কমে যাবে, আসো একটু আদর করে দিই। উম্মা, চরম অসভ্য লোক বলেই তারিন তামজিদকে দুই হাতে ঠেলে দূরে সরালো। নিয়া হাসতে হাসতে একবার নেওয়াজের গায়ের উপর পড়ছে তো একবার তারিনের গায়ের উপর পড়ছে। তারিন এবার রাগে নিহাকেও ধাক্কা দিয়ে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। মুখ গুমড়ো করে বুকে হাত গুজে দাঁড়িয়ে রইল। তামজিদ গিয়ে পাশে দাঁড়ালো, কাঁধ দিয়ে তারিনের কাঁধে ধাক্কা দিয়ে বলল, আদর খাবা পাখি? তারিন আগুন চোখে তাকালো। তামজিদ তা দেখে দাঁত কেলিয়ে হেসে বলল, এভাবে তাকিও না পাখি, হার্টে ব্যথা শুরু হয়ে যাবে। তামজিদের দাঁত কালানো দেখে তারিন আর নিজেকে সামলে রাখতে পারল না, হেসে দিল। সাথে তামজিদও হেসে এক হাতে তারিনকে সামান্য জড়িয়ে ধরে দাঁড়ালো। কাজীর সাথে সব বোঝাপড়া হতে বিয়ে শুরু হলো। নিহার বাবা মা উপস্থিত আছে। বিয়ে শেষ হতে নিহার বাবা নিহাকে নেওয়াজের হাতে তুলে দিয়ে বলল, আমি তো আমার মায়ের যত্ন করতে পারিনি, ওকে ভালোবাসা দিতে পারিনি। তুমি আমার মেয়েটাকে সামলে রেখো, যত্নে রেখো। নেওয়াজ শান্ত বাক্যে বলল, আপনারা ওকে জন্ম দিয়েছেন, এজন্য হলো আমি আপনাদের যথাযথ সম্মান করব, কিন্তু ওর প্রতি যে অন্যায় করেছেন তার জন্য কখনো ক্ষমা করতে পারবো না আঙ্কেল। আর রইল নিহার কথা, ও আমার ব্যক্তিগত গোলাপ ফুল। গোলাপ যেমন গাছে খুব যত্নে থাকে, আবার যখন সেটা কেউ ছিঁড়ে ফেলতে আসে তখন কাটার ভয়ে খুব যত্ন করে সাবধানে ছিঁড়ে। ও আমার কাছে ঠিক ততটুকুই যত্নে থাকবে, যতটুকু যত্নে থাকলে একটা মেয়ের 1000 বছর বেঁচে থাকার স্বাদ জন্মায়। নেহা প্রশান্তির চোখে ছেলেটার দিকে তাকিয়ে আছে। কি আশ্চর্য, একজন মানুষ এত নিখুঁতভাবে ভালোবাসতে পারে। নেহা উপলব্ধি করল, ওপরওয়ালা কাউকে ঠকান না, কোনো না কোনো দিক দিয়ে মানুষ সম্পূর্ণটাই পায়, শুধু ধৈর্য ধারণ করতে হয় সঠিক সময়ের জন্য। তামজিদ এবার তারিনকে ফিসফিস করে বলল, শোনো পাখি। কি শুনবো? তোমার বাবাও তো তোমাকে বিয়ের সময় বলেছিল তোমাকে সুখে রাখতে, তাই তো? তারিন কথাটার মানে বুঝল না, প্রশ্নোত্তর চোখে তাকিয়ে বলল, এ প্রশ্ন কেন? তামজিদ নাছর বান্দার মতো বলল, আরে বলো না, বলেছিল কি না? তারিন ভাবুক মুখশ্রী নিয়ে মাথা নাড়ালো, অর্থাৎ হ্যাঁ। অতঃপর তামজিদ অসহায় মুখ করে বলে উঠল, কিন্তু তোমার বাবা তো এটা বলেনি যে, বাবা আমার মেয়ের জ্বালা যন্ত্রণা সহ্য করে তুমিও সুখী থেকো। তারিন কথাটার মানে বুঝতে পারল না, তাই প্রশ্ন করার জন্য মুখ খুলেও বন্ধ করে ফেলল, চোখ দুটো বড় বড় করে ফেলল, চোখ মুখ খিচে তাকালো তামজিদের দিকে। প্রত্যুত্তরে তামজিদ মিষ্টি হাসি উপহার দিল, কিন্তু ততক্ষণে তারিন রেগে আগুন হয়ে গেছে, কিছু না বলে চুপ হয়ে গেল। তামজিদ বেশ বুঝতে পারছে এই আগুন নেভানো এত সহজ না। বিয়ে শেষ হতে যে যার মতো বাসায় চলে গেল। তামজিদ যাওয়ার আগে নেওয়াজের কানে কানে বলল, বিয়ে তো হসপিটালে করলে, এখন কি বাসেরটাও এখানে করার ইচ্ছে নাকি নেওয়াজবাবু? নেওয়াজে ফিসফিসিয়ে বলল, তুমি যদি ব্যবস্থা করে দিতে পারো তাহলে আমি রাজি। তুমি রাজি থাকলে এক্ষুনি ব্যবস্থা করে দিব। নেওয়াজ হেসে উঠল, বলল, তোমরা না গেলে শুরু করব কিভাবে বলো? তাই তুমি গিয়ে নিজের বউ সামলাও, আমি আমার বউকে সামলে নিব। তামজিদ হেসে বিদায় নিয়ে চলে আসলো। গাড়িতে উঠেই দেখলো তারিন পেছনে সিটে বসেছে। দেখিয়ে তামজিদ কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, স্বামীর সাথে রাগ করে সিট আলাদা করে ফেললে? তারিন উত্তর দিল না। তা দেখে তামজিদ বেশ হেসে নরম সুরে বলল, ও পাখি, পাখি রে, পাখি, পাখি, শোনো, একটু শোনো বলি। তারিন চুপ। তামজিদ পুনরায় আগের ন্যায় বলে উঠল, সামনে এসে বসো পাখি,
আর রাগ করে থেকো না। বাবা মাকে আলাদা দেখে আমাদের বেবি কিন্তু খুব রাগ করবে। তারিন তবুও চুপ রইল। তামজিদ এবার মুচকি হাসল। অতঃপর নিজে গিয়ে তারিনকে কোলে তুলে নিতে নিতে বলল, কোলে উঠতেও চাও, মুখে বললেই হতো। এভাবে গাল ফুলিয়ে ঢং করার দরকার ছিল না পাখি। তারিন ভয় পেয়ে তামজিদের কলার শক্ত করে ধরে আছে, চেঁচিয়ে বলল, তাড়াতাড়ি নামান আমাকে, যদি পড়ে যাই কি হবে ভাবতে পারছেন? তামজিদ আরও শক্ত করে তারিনকে ধরে বলে উঠল, আমি থাকতে আমার পাখি আর পাখির বাচ্চার কিছু হতে দেব না। আমার প্রতি এই বিশ্বাস নেই? তারিন তামজিদের গলা জড়িয়ে ধরে বলল, নিজের প্রতি বিশ্বাস নেই, কিন্তু আপনার প্রতি 100 ভাগ বিশ্বাস আছে। তামজিদ তারিনকে সিটে বসিয়ে দিয়ে তারিনের কপালে চুমু খেয়ে বলল, এই ছোট্ট পাখিটা কয়দিন পর মা হয়ে যাবে, কল্পনা করতে পারি না আমি। একটা ছোট্ট প্রাণের জন্ম দিবে, সেই প্রাণ আমাদের চোখের সামনে বেড়ে উঠবে, হাঁটি হাঁটি পা পা করে সারা বাড়ি দৌড়ে বেড়াবে, ছোট ছোট আঙ্গুলে আমার হাত ছুঁয়ে দিবে। আমার বুকে দুটো প্রাণ পাখি একসাথে নিয়ে বাঁচবো আমি, শান্তির ঘুম ঘুমাবো। কত সুখের দিন আমার জন্য অপেক্ষা করছে বলো তো? সেই দিনগুলো কবে আসবে? অপেক্ষারা বাদ মানছে না তো। তারিনের এতক্ষণের সব রাগ ধুয়ে মুছে একাকার হয়ে গেল। বলল, ইনশাল্লাহ সুখের দিন খুব শীঘ্রই আসবে। তামজিদ তারিনের কপালে দ্বিতীয়বার চুমু খেয়ে গিয়ে নিজের সিটে বসল। অতঃপর রওনা হলো নিজ গন্তব্যে। তারিন নিজের পেটে হাত রেখে সিটে মাথা হেলিয়ে চোখ বুজে রইল। 8 মাসের বড় পেট নিয়ে যখন চোখের সামনে তারিন পা পিছলে ওয়াশরুমে পড়ে গেল, তখন মনে হলো এই বুঝি ওর বেঁচে থাকার সময় ফুরিয়ে এসেছে। জোরে চিৎকার করারও সুযোগ পেল না। নিচে পড়ে যাওয়ার টাইমে বেসিনের সাথে মাথায় আঘাত লাগলো। নিচে পড়ে যাওয়ার পর এক মুহূর্ত চোখ খুলে রাখতে পারল না। চোখ জোড়া বন্ধ হয়ে আসার আগে শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে অস্ফুট সুরে মাস্টার মশাই বলে ডেকে উঠল। অতঃপর চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে আসলো। তামজিদ তারিনকে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে ছাদে গিয়েছিল জামা কাপড় আনতে। রুমে ঢুকে একবার তারিন বলে ডাকলো, কিন্তু ওপাশ থেকে শব্দ আসলো না। তামজিদ বাসায় থাকলে তারিনকে নিয়ে একসাথে গোসল করে। আজকেও তার ব্যতিক্রম ছিল না। গোসল করার জন্যই ছাদে জামা কাপড় আনতে গিয়েছিল, আর তারিন টয়লেট ব্যবহার করার জন্য আগে ঢুকেছে। তামজিদ পুনরায় একবার ডেকে বলে উঠল, তোমার হয়েছে? তাহলে আমি ঢুকি। এবারও ওপাশ থেকে শব্দ আসলো না। ভেতর থেকে পানির শব্দ ভেসে আসছে। তা শুনে তামজিদ ভাবল তারিন পানির শব্দ হয়তো শুনতে পাচ্ছে না, তবুও মনের মধ্যে খচখচ করছে একটু। তাই একদম দরজার কাছে গিয়ে দরজাটা হালকা খুলে ডাকলো, ও সোনা, শুনতে পাচ্ছ? আসবো? না, এবারও কোনো রকমের শব্দ কানে আসলো না। তামজিদ এবার পুরো দরজাটা খুলে ফেলল। মেঝের দিকে চোখ যেতেই কয়েক পা পিছিয়ে গেল। মাথা ভনভন করে ঘুরতে শুরু করলো। ওয়াশরুমের সারা ফ্লোর জুড়ে রক্তের ছড়াছড়ি। তারিনের পরনে জামাটাও রক্তে লাল হয়ে আছে। মেয়েটার কোনো হুঁশ নেই, একদম চুপচাপ হয়ে শুয়ে আছে ফ্লোরে। কি আশ্চর্য, এইভাবে শুয়ে আছো কেন? ওর তো ঠান্ডা লেগে যাবে। উফ, আর পারল না এই দৃশ্যটা সহ্য করতে। গলা দিয়েও শব্দও বের হচ্ছে না, হাত পা চলছে না। কি হলো? শরীর কি অবশ হয়ে গেল? মস্তিষ্ক কি কাজ করছে না? স্বপ্ন দেখছি? এটা কি স্বপ্ন? এমন বিদঘুটে একটা স্বপ্ন হতে পারে? তামজিদ একবার চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস ছাড়ল। আবার চোখ মেলে তাকাতেই কেমন যেন বুকের ভিতর প্রচণ্ড ব্যথায় কাতর হয়ে গেল। শরীরের সমস্ত শক্তি দিয়ে তারও বলে চিৎকার করে উঠল। কোনো রকমে গিয়ে তারিনকে আগে কোলে তুলে নিল। সাথে সাথে হাতটা রক্তে মেখে গেল। তামজিদের চিৎকার শুনে তানহা, তারিনের মা, আমজাদ সাহেব সবাই হন্তদন্ত হয়ে দৌড়ে এলেন। ওনারা সবাই একসাথে ড্রয়িং রুমে ছিলেন। তামজিদের চিৎকার শুনে একসাথে দৌড়ে আসলেন। তারিনের যখন 6 মাস তখন থেকে তারিনের মা এখানে এসে থাকেন। তানহা প্রায় 15 দিন যাবৎ এখানে এসেছে। সবাই মিলে তারিনকে একদম পুতুলের মতো যত্নে রেখেছিল। আর আজ হঠাৎ কি হয়ে গেল? তারিনের মা একমাত্র মেয়ের এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়লেন। তানহাও কাঁদছে। তামজিদ তারিনকে বুকে চেপে ধরল। তানহা তাড়াতাড়ি নিজের গায়ের ওড়না নিয়ে তারিনের মাথা পেঁচিয়ে দিল। তানহা চিৎকার করে আমজাদ সাহেবের উদ্দেশ্যে বলল, বাবা, তাড়াতাড়ি গাড়ি বের করতে বলো। আমজাদ সাহেব ছুটলেন সেদিকে। তানহা এবার তামজিদকে উদ্দেশ্য করে বলল, ভাই, ওর প্রচণ্ড ব্লিডিং শুরু হয়েছে, তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। এখন এভাবে ভেঙে পড়ার সময় নয়, তাড়াতাড়ি চল ভাই। তামজিদের কান অবধি কথাগুলো যেতেই তামজিদ উঠে দাঁড়ালো। তারিনকে পাজো কোলে তুলে ছুটল গাড়ির দিকে। তামজিদ তারিন সহ গাড়িতে উঠে বসলো। আমজাদ সাহেব, তারিনের মা ও কাকা তাড়াতাড়ি চালান। আর কত দূর?
আল্লাহ, রাস্তা শেষ হয় না কেন? আল্লাহ, তুমি এমন কেন করলা? কি পাপ করছিলাম আমি? আল্লাহ, আমার পাপের শাস্তি এভাবে দিলা? ও বাবা, কি করব আমি? কি হবে এখন? আমার বউ, আমার তারিন, আমার ছোট্ট প্রাণ। তামজিদ কিছুক্ষণ পরপর ড্রাইভারের উদ্দেশ্যে এভাবে তাড়া দিচ্ছে আর তারিনকে বুকে আঁকড়ে ধরে যা মুখে আসছে বলে যাচ্ছে। পাগলের প্রলাপ যাকে বলে। প্রায় 20 মিনিটের মাথায় ওরা এসে পৌঁছালো হসপিটালে। হসপিটালের ভেতরে ঢুকতে নার্সরা এসে তারিনের অবস্থা দেখে আঁতকে উঠল। তাড়াতাড়ি গিয়ে ডাক্তারকে ডেকে আনলো। ডাক্তার এসে তারিনের অবস্থা দেখে তাড়াতাড়ি পালস চেক করলো। তামজিদ অস্পষ্ট সুরে জিজ্ঞেস করলো, ও বেঁচে আছে আঙ্কেল? বেঁচে আছে তবে, বলে তিনি থেমে গেলেন। অতঃপর আতঙ্কিত সুরে নার্সদের উদ্দেশ্যে বললেন, ওহ মাই গড, নার্স তাড়াতাড়ি ওটি রেডি করো, ওকে নিয়ে যাও। জুনিয়র ডাক্তার নার্সরা তারিনকে নিয়ে যাওয়ার সময় তামজিদ তারিনের হাত ধরে পাগলের মতো হাও মাও করে কাঁদছিল। ডাক্তার ইউসুফ তামজিদকে খুব ভালো করেই চেনেন, কারণ তিনি আমজাদ সাহেবের বন্ধু। তামজিদের অবস্থা দেখে আমজাদ সাহেব ডাক্তার ইউসুফের হাত জোড়ায় পেঁচিয়ে ধরে কেঁদে দিলেন। কান্নারত সুরে বললেন, আমার মেয়েটার যেন কিছু না হয় দেখিস। ইউসুফ সাহেব মিনমিনে সুরে বলল, আল্লাহকে ডাকো। তারিনের অবস্থা মোটেও ভালো না, যে কোনো খবরের জন্য প্রস্তুত থাকো, বলেই তিনি চলে গেলেন। তামজিদ হাঁটু ভেঙে বসে পড়ল। আমজাদ সাহেব গিয়ে ছেলের কাঁধে হাত রাখতে তামজিদ বাবাকে জড়িয়ে ধরল। হাওমাও করে কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমার বউ, আমার বাচ্চা, আমার তারিন, আমি কিভাবে বাঁচবো বাবা? আমি কিসের জন্য বাঁচবো? কত যত্ন করে আমার ঘরের পুতুলকে সাজিয়ে রেখেছিলাম, আজ সে পুতুল ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, অথচ আমি কিছু করতে পারলাম না। সব আমার জন্য হয়েছে, তাই না বাবা? সব দোষ আমার। আমি আমার চাঁদকে যত্নে রাখতে পারিনি। আমি ব্যর্থ স্বামী, ব্যর্থ পুরুষ, বলে আবার কাঁদতে লাগলো। এর মধ্যে তানহা এসে পৌঁছালো, সাথে রিহাব, রাফি, রামিমও এসেছে। তামজিদের পাগলের মতো অবস্থা দেখে ওরা তিনজন দৌড়ে আসলো এদিকে। তামজিদকে শান্ত করার জন্য ব্যস্ত হয়ে পড়ল। তানহা তারিনের মাকে সামলাচ্ছে। রিহাব তামজিদকে চেয়ারে বসাতে বসাতে সান্ত্বনা দিয়ে বলে উঠল, কাঁদিস না ভাই, আমাদের বোনের কিছু হবে না, ও একদম ঠিক হয়ে যাবে। রাফিও তালে তাল মিলিয়ে বলল, ছোটবেলা থেকে বোনের অভাবে অভাবে বড় হয়েছি, কত আফসোস করেছি একটা বোন নেই বলে। এত বছর পর এসে আল্লাহ আমার বোনের অভাব পূরণ করেছিল। উপরওয়ালা দিয়ে আবার নিশ্চয়ই কেড়ে নিবে না বল? একদম চিন্তা করিস না, আমার বোন একদম ঠিক হয়ে যাবে দেখিস, বলে রাফিও কেঁদে দিল। সবার চোখে পানি। এভাবে কেটে গেল কিছু সময়। সবাই অপেক্ষা ও ভীতিগ্রস্ত চেহারা পানে বসে আছে করিডোরে। তারিনকেও ওটিতে নেওয়া হয়েছে, মিনিট 20 হবে। তামজিদ এখনও কাঁদছে, চোখের জলে সব কিছু ধোঁয়াশা হয়ে আসছে, তবুও কাঁদছে। হঠাৎ করেই ওটি রুম থেকে তামজিদের ডাক পড়ল। ইউসুফ সাহেব তামজিদের কাঁধে হাত রেখে বলে উঠলেন, তারিনের ডেলিভারি এক্ষুনি করাতে হবে, নয়তো আমরা মা বাচ্চা কাউকে বাঁচাতে পারবো না। তামজিদ শুধু অশ্রুসিক্ত নয়নে তাকালো, কিছু বলতে পারল না। রাফি প্রশ্ন করলো, তারিনের এখন কি অবস্থা? আর বেবি ঠিক আছে তো? ইউসুফ সাহেব তামজিদকে পুনরায় প্রশ্ন করলো, তুমি কাকে চাও? তামজিদ প্রশ্নোত্তর চোখে তাকালো। কাকে চাই মানে? তাহলে কি বাবা হওয়ার স্বপ্ন এখানে শেষ করতে হবে? তামজিদ থেমে থেমে প্রশ্ন করলো, মানে? ডাক্তার জানালেন, মা বা বাচ্চা কাকে চাও? তামজিদ একবার পিছিয়ে পড়ল। মাথার উপর আকাশটা যেন ভেঙে পড়েছে। কি আশ্চর্য! এই 8 মাসে সব শখ আহ্লাদ আনন্দ স্বপ্নে বিসর্জন দিতে হবে, আর মেয়েটা যে সুখের জন্য নিজের স্বপ্ন বিসর্জন দিল, তার কি হবে? কিভাবে মনকে মানাবে? মা বাবা হওয়ার স্বপ্নটা এভাবে ভেঙে গেল। নিয়তি এত নিষ্ঠুর কেন? 5 বছরের একটা মেয়ে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের ক্যাম্পাসে ছুটে বেড়াচ্ছে, তার পিছু পিছু দৌড়াচ্ছে তামজিদ। মেয়েটা হাসছে আর বলছে, আমাকে ধরতে পারবে না, বলে হাসতে হাসতে দৌড়াচ্ছে। তামজিদ কিছু দূর গিয়ে থেমে গেল, বুকে হাত দিয়ে বসে পড়ল। মেয়েটা হঠাৎ পেছন ফিরে তামজিদকে বসে পড়তে দেখে থেমে গেল, ভয় পেয়ে দৌড়ে আসলো। তামজিদের 2 গালে হাত রেখে ভয় পাওয়া সুরে প্রশ্ন করলো, তোমার কি কষ্ট হচ্ছে বাবা? কোথায় কষ্ট হচ্ছে? মাম্মাকে ডাকবো? মাম্মা তো ডাক্তার, তোমাকে একদম ঠিক করে দেবে, দাঁড়াও আমি মাম্মাকে ডাকছি। মেয়েটার কথা শুনে তামজিদ হেসে ফেলল। মেয়েকে একটানে নিজের বুকে মিশিয়ে নিয়ে চুমু খেলো কপালে। এই তো তার প্রাণ, বেঁচে থাকার সম্বল। এই প্রাণ থাকলে সুস্থ হওয়ার জন্য কোনো ডাক্তার কবিরাজ লাগে না। তামজিদ হালকা হেসে বলে উঠল, এই যে আমার রিন্তাহা এসে পড়েছে, আমার আর কোনো কষ্ট নেই। আমার মা থাকতে আমি কষ্টে থাকবো, এটা কখনো হবে না।
রিন্তাহা হেসে তামজিদের চুলগুলো এলোমেলো করে দিতে দিতে বলল, তুমি খুব দুষ্টু হয়ে গেছো বাবা, মামাকে বলবো তোমার পিট্টি দিতে। তামজিদ পুনরায় হেসে ফেলল, ঠোঁট উল্টে বলল, আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন। এবার বাবা মেয়ে একসাথে হেসে উঠল। তামজিদ রিন্তাহার হাত ধরে উঠে দাঁড়ালো, বলল, চলো ভেতরে অনুষ্ঠান শুরু হয়ে যাবে, তুমি মাম্মার অনুষ্ঠান দেখবে না? রিন্তাহা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ দেখব তো, চলো। চলো বলে তামজিদ হাত ধরে দৌড় শুরু করলো। মেয়েটা এত চঞ্চল হয়েছে, একদম মায়ের মতো, 1 মিনিটও চুপচাপ থাকে না, সারাদিন দৌড়াদৌড়ি করবে, কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে চাইবে না। সিঁড়ির সামনে গেলেই ঠোঁট উল্টে বলবে, আমাকে কেউ কোলে নেয় না, আমাকে কেউ ভালোবাসে না, কেউ আদর করে না। তখন তামজিদ মেয়ের এমন আবদার শুনে না হেসে পারে না। অতপর আদরে রাজকন্যাকে গল্প শোনাতে শোনাতে সিঁড়ি দিয়ে কোলে তুলে উপরে নিতে হয়। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, রিন্তাহা তামজিদ আর তারিনের মেয়ে। পুরো নাম রিন্তাহা রুহি। তামজিদ রিন্তাহা বলে ডাকলেও তারিন সবসময় রুহিমণি ডাকে। তামজিদ আর রিন্তাহা এসে বসলো দর্শক সারিতে। তারিনের আজ MBBS পরীক্ষার চূড়ান্ত রেজাল্ট বের হওয়ার দিন, সেই জন্যই আজ কলেজে বিশাল আয়োজন করা হয়েছে। তামজিদ রিন্তাহা তারিনকে সাপোর্ট দেওয়ার জন্য এসেছে। তারিন ভেতরে আছে। তামজিদ রিন্তাহার সাথে গল্প করতে করতে ডুব দিল অতীতের ঘটনায়। আমরা মা অথবা বাচ্চা দুজনের একজনকে বাঁচাতে পারবো। তোমার হাতে খুব বেশি সময় নেই, যা সিদ্ধান্ত নেওয়ার তাড়াতাড়ি নাও প্লিজ। তামজিদ ডাক্তারদের কথা শুনে চোখ দুটো খোলা রাখতে পারল না, তবুও নিজেকে সামলে নিয়ে ত্বরিত গতিতে জবাব দিল, আমার তারিনকে চাই, প্লিজ আঙ্কেল, আমার তারিনকে আমার কাছে ফিরিয়ে দেন। আমি সারা জীবন নিঃসন্তান থাকবো, তবুও আমার তারিনকে চাই, বলেই বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। ডাক্তার কিছু না বলে সোজা ভেতরে চলে গেল। তামজিদ কাঁদছে, চিৎকার করে কাঁদছে। রাফি, রাহিম সবাই ওকে সান্ত্বনা দিতে গিয়ে নিজেরাই কেঁদে ফেলছে বারবার। তানহা নিজের মেয়েকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে। বারবার চোখে ভাসছে তারিনের মেয়েকে নিয়ে হাজারটা স্বপ্ন, শখ, আহ্লাদ। তারিনের মা জ্ঞান হারিয়েছে, তাই তাকে বেডে নিয়ে স্যালাইন দেওয়া হয়েছে। তামজিদ কাঁদতে কাঁদতে আমজাদ সাহেবকে আঁকড়ে ধরে বলে উঠল, বাবা, আমার বাচ্চা, আমার বাবা হওয়ার স্বপ্ন এভাবে ভেঙে গেল কেন? তারিনকে আমি কি জবাব দিব? যে মেয়েটা এই 8 মাস কষ্ট করলো, নিজের স্বপ্ন বিসর্জন দিল, তাকে আমি কি জবাব দিব? যখন ওর জ্ঞান ফিরবে, আমাকে প্রশ্ন করবে আমার বাচ্চা কোথায়, তখন আমি কি জবাব দিব, কি বলবো? আমাকে তারিন সবসময় বলতো, যদি কখনো এমন পরিস্থিতি আসে তখন যেন আমি বাচ্চাকে বেছে নিই। বাবা, আমি সারা জীবন নিঃসন্তান হয়ে বাঁচতে পারবো, কিন্তু তারিনকে ছাড়া বাঁচতে পারবো না। আমি কি করব বাবা? আমজাদ সাহেব ছেলেকে সান্ত্বনা দিতে ভুলে গেল। কিছু মুহূর্ত পর বাপ ছেলে কান্নাকাটি ভুলে হসপিটালের এক কোণে নামাজের বিছানায় বসে পড়ল। তামজিদ হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছে। যতক্ষণ ওটি রুমের লাইট না নিভল ততক্ষণ তামজিদ নামাজের বিছানা ছেড়ে উঠল না। প্রায় ঘন্টা খানেক পর ওটি রুমের লাইটটি নিভতেই রাফি চিৎকার করে তামজিদের উদ্দেশ্যে বলল, তামজিদ তাড়াতাড়ি আয়। তামজিদ কোনো রকমে উঠে এসে দরজার সামনে দাঁড়ালো। বুকটা ধকধক করছে, নিঃশ্বাস আটকে আসছে। ভেতর থেকে দরজা খোলার শব্দ পেয়ে তামজিদ বুকে হাত দিয়ে দাঁড়ালো। আর পারছে না, শরীর সায় দিচ্ছে না। দরজা খুললে নার্সকে একটা বাচ্চা কোলে তুলে নিয়ে বের হতে তামজিদ কয়েক পা পিছিয়ে গেল। বুকের ভেতর থাকা হৃদযন্ত্রটা বেরিয়ে আসছে। উপস্থিত সবাই অবাক পানে তাকিয়ে আছে। নার্স এগিয়ে এসে হাসি মুখে বাচ্চাটা তামজিদের দিকে এগিয়ে দিয়ে বলল, আপনার মেয়ে হয়েছে। সবার মুখে চিলতে হাসি ফুটল। তামজিদ হাসছে না, এখনও নিশ্চুপ, শুধু অবাক পানে তাকিয়ে নার্সের দিকে বাচ্চাটাকে কোলে নেওয়ার জন্য হাত বাড়িয়েও থেমে গেল। হঠাৎ করে মস্তিষ্কে ডাক্তারের বলা কথাটা ভেসে আসলো। ডাক্তার তো বলেছিল যে কোনো একজনকে বাঁচানো যাবে। তামজিদ হাত সরিয়ে ফেলল। ভয়ার্ত সুরে নার্সকে প্রশ্ন করল, আমার বউ? আগে বলুন, আমার বউ কেমন আছে? ও ঠিক আছে? সুস্থ আছে? বলুন না। আপনারা তো বলেছিলেন যে কোনো একজনকে বাঁচানো যাবে। আমি তো আমার বউকে চেয়েছিলাম, তাহলে এই বাচ্চা? তামজিদের কথা শুনে নার্স অবাক পানে চেয়ে রইল। এমনও কোনো স্বামী হয় যার কাছে নিজের সন্তানের থেকেও স্ত্রীর জীবন সব থেকে বেশি দামি? মনে মনে ভাবল, কতখানি ভাগ্য নিয়ে জন্মালে একটা মেয়ে এমন স্বামী পায়। নার্সকে চুপ থাকতে দেখে তামজিদ এবার চিৎকার করে বলে উঠল, উত্তর দিচ্ছেন না কেন? বলেন, আমার তারিন কেমন আছে? সুস্থ আছে তো? নার্স তামজিদের ধমক খেয়ে কিছুটা ঘাবড়ে গেল। কিছু বলার জন্য মুখ খুলল, তার আগেই ইউসুফ সাহেব বলে উঠলেন, আমাদের বৌমা একদম সুস্থ আছে তামজিদ।
তামজিদের কর্ণকুহরে কথাটা পৌঁছতেই চকিতে তাকালো সেদিকে। ইউসুফ সাহেবের হাস্যোজ্জ্বল মুখ দেখে কিছু সময় থমকে তাকালো। ইউসুফ সাহেব কাছে এসে তামজিদকে জড়িয়ে ধরে বললেন, তোমার দোয়া আল্লাহ ফিরিয়ে দেননি, কবুল করেছেন। তোমার স্ত্রী সন্তান দুজনেই সুস্থ আছে। সাধারণ 8 মাসে যেসব বাচ্চাদের জন্ম হয় তাদের জন্মের পর বিভিন্ন জটিল সমস্যা দেখা দেয়। তবে তোমার বাচ্চার বয়স 8 মাস 2 সপ্তাহ কেটেছে, তাই ভাগ্যগুণে তোমার বাচ্চা সুস্থ আছে বেশ, আলহামদুলিল্লাহ। তবে পড়ে যাওয়ার ফলে বেবির কিছুটা আঘাত লেগেছে, যার কারণে ওর কিছু প্রয়োজনীয় সাপোর্ট দরকার। তাই আমরা বেবিকে সপ্তাহখানেক নিউনিটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে রাখব। আশা করি সপ্তাহখানেকের মধ্যে দুজনে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তামজিদের বুকের ওপর থাকা পাথরটা যেন এক নিমিষেই সরে গেল। এবার যেন শান্তিতে নিঃশ্বাস ফেলল। উপস্থিত সবার মুখে খুশির ঝলক ফুটল। রাফি, রামিম, রাহিম তো কোলাকুলি শুরু করে দিয়েছে। রাফি এগিয়ে এসে তামজিদকে জড়িয়ে ধরে খুশিতে আত্মহারা হয়ে বলল, কংগ্রাচুলেশনস দোস্ত, বাবা হয়ে গেছিস শালা, এবার মিষ্টি খাওয়া তাড়াতাড়ি। রাহিম এসে তামজিদের কাঁধে হাত রেখে বলল, মিষ্টি পরে খাওয়া শালা, আগে আমার ভাগ্নিকে কোলে নে, দেখ কেমন করে কান্না করছে। তামজিদ খুশিতে বাকরুদ্ধ হয়ে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। এক নজরে কিছুক্ষণ তাকিয়ে থাকলো বাচ্চাটার দিকে। নার্সের দিকে 2 হাত বাড়িয়ে দিতে নার্স এসে বাচ্চাটাকে তামজিদের কোলে তুলে দিল। বাচ্চাটাকে কোলে নিয়ে তামজিদ হু হু করে কান্না করে উঠল। বাচ্চাটার কপালে ঠোঁট ছুঁয়ে আলতো করে বুকের সাথে লাগিয়ে বলে উঠল, মা, আমার মা, তুই নিজেও জানিস না তুই আমাকে এই পৃথিবী ভর্তি খুশি এনে দিয়েছিস। বাবা, বাবা, ও বাবা, কাঁদছো কেন তুমি? কষ্ট হচ্ছে বাবা? মামাকে ডাকবো? হঠাৎ করে কথাগুলো কানে যেতে তামজিদ হুঁশে ফিরে আসলো। খেয়াল করলো তামজিদের চোখ দুটো ভেজা। অতীত মনে করতে গিয়ে আরও একবার চোখে জল এসে পড়েছে। কি খুশির দিন ছিল সেদিনটা। যতবার মনে করে ততবার নিজের ইমোশনটাকে সামলে রাখতে পারে না। সেদিনের পর তারিনের সুস্থ হতে প্রায় মাসখানেক লেগেছিল। তারপর এই যে হেসে খেলে কেটে গেল 5 বছর। সময় কত দ্রুত চলে যায়, স্রোতের ন্যায় চলে যায়, চাইলেও ধরে রাখা যায় না। রিন্তাহার যখন 3 মাস তখন থেকে তারিন পুনরায় পড়া শুরু করে। অনেক কাঠখড় পুড়িয়ে মেডিকেল কলেজে ভর্তি হয়। সন্তান, সংসার, পড়ালেখা সব একসাথে সামলে নেওয়া এত সহজ না, খুব কঠিন। কত রাত মেয়েটা জেগে কাটিয়েছে। সারা দিনের ধকল শেষ করেও রাতে মেয়েকে নিয়ে জেগে কাটিয়েছে। সকালে আবার কলেজে ছুটেছে। সব তামজিদ নিজের চোখে দেখেছে। আজ মেয়েটার খুশির দিন, স্বপ্ন পূরণের দিন। ভেবেই তামজিদের পৃথিবী ভর্তি করা আনন্দে আত্মহারা হয়ে যেতে মন চাচ্ছে। হঠাৎ করে কাঁধে কারোর স্পর্শ পেতে তামজিদ হকচকিয়ে তাকালো। পাশ ফিরে তারিনকে দেখে হেসে ফেলল। তারিন একটু চিন্তিত হয়ে প্রশ্ন করল, কোনো সমস্যা মাস্টারমশাই? চোখে জল কেন? তামজিদ কিছু বলার আগেই রিন্তাহা বলে উঠল, বাবার কষ্ট হচ্ছে মাম্মা, দেখো না এই যে কাঁদছি বাবা। বলেই ঠোঁট উল্টে কেঁদে ফেলল। তামজিদ সাথে সাথে মেয়েকে কোলে তুলে নিয়ে শান্ত করতে ব্যস্ত হয়ে পড়ল। কপালে চুমু খেয়ে মাথায় হাত বোলাতে বোলাতে বলল, আমার কিছু হয়নি মাম্মা, চোখে একটু ময়লা পড়েছিল তাই পানি পড়ছিল। তুমি কেঁদো না মা। কত কি শুনিয়ে রিন্তাহাকে শান্ত করল। তারিন এতক্ষণ ওদের দিকে তৃপ্ত দৃষ্টিতে তাকিয়েছিল। মেয়েটা একদম তামজিদের মতো হয়েছে। বাবাকে সে আকাশ সমান ভালোবাসে। বাবাকে ছাড়া কিছু বোঝে না। তারিনকে ছেড়ে এক রাত অনায়াসে কাটিয়ে দিতে পারলেও বাপকে ছাড়া পারবে না। কতদিন তামজিদ রিন্তাহাকে কোলে নিয়ে কলেজ করেছে হিসেব নেই। তারিন এবার তামজিদের পাশে বসতে বসতে বলল, হ্যাঁ বুঝি তো, এখন মাম্মা কেউ না, বাবাকেই সব ভালোবাসা দেওয়া হচ্ছে। যাও তোমাদের সাথে আমার আড়ি। এই বলে মুখ ফুলিয়ে বসে থাকলো। তা দেখে রিন্তাহা মুখে হাত দিয়ে হাসতে লাগলো। তামজিদকে বলল, দেখেছো বাবা, মাম্মা কেমন ছোট বেবিদের মতো রাগ করছে? বলে আবার হেসে উঠল। তামজিদ হেসে রিন্তাহা কিছু একটা ইশারা করলো। এই ইশারার সাথে রিন্তাহা পূর্ব পরিচিত, তাই সে বুঝল তামজিদ কি বুঝিয়েছে। রিন্তাহা তারিনের থুতনিতে হাত রেখে বলল, তোমাকে আমরা অনেক ভালোবাসি মাম্মা। বলেই তামজিদ আর রিন্তাহা দুজনে তারিনের 2 গালে একসাথে চুমু খেল। তারিনও এই ব্যাপারটার সাথে পূর্ব পরিচিত, তাই নিজেকে সামলাতে পারল না, হেসে ফেলল। রিন্তাহাকে কোলে তুলে নিল। তামজিদ এক হাতে দুজনকে বুকের সাথে মিশিয়ে নিল। অনুষ্ঠান শুরু হয়েছে ইতিমধ্যে। তারিন ভয়ে বারবার শিউরে উঠছে। তামজিদ আর রিন্তাহা তারিনের 2 হাত শক্ত করে ধরে আছে। তামজিদ তারিনের ভয়ার্ত চেহারা পানে তাকিয়ে বলল, তোমার এত স্ট্রাগল বিফলে যাবে না, টেনশন নিও না, আল্লাহ ভরসা। রিন্তাহ মাকে সাপোর্ট করছে। একটা মেয়ের এর থেকে বেশি আর কি লাগে?
একে একে সব উত্তীর্ণ ছাত্রছাত্রীদের নাম বলছে, সবাই স্টেজে গিয়ে সার্টিফিকেট নিচ্ছে, নিজেদের স্ট্রাগলের কথা বলছে। একে একে যখন 1 নম্বর হওয়া ছাত্রীর নাম বলল, তখন তারিন কেঁপে উঠল। নিজের নাম শুনে খুশিতে তামজিদকে জড়িয়ে ধরে কান্না করে উঠল। রেন্তাহ বুঝেছে ওর মামা পরীক্ষায় পাশ করেছে, তাই খুশিতে সবার সাথে তাল মিলিয়ে হাততালি দিতে লাগলো। তামজিদের চোখের কোণেও পানি। স্টেজে তারিনকে ডাকতেই তামজিদ তারিনের কপালে চুমু খেয়ে বলল, যাও, নিজের ভিতরে জমানো কথাগুলো বলে আসো। আজ তোমার দিন, স্বপ্ন পূরণের দিন। তারিন রিন্তাহার কপালে চুমু খেয়ে স্টেজে উঠল। সার্টিফিকেট মেডেল দেওয়া শেষ হতেই সঞ্চালনায় থাকা ব্যক্তিটা এসে তারিনের হাতে স্পিকার দিয়ে কিছু বলার জন্য অনুরোধ করল। তারিনের হাত কাঁপছে, তবুও কোনো রকমে শক্ত করে নিজের হাতের মুঠোয় স্পিকার নিয়ে বলা শুরু করলো। এই যে আজ আমি এখানে দাঁড়িয়ে, তার পেছনের গল্পটা মোটেও সহজ ছিল না। কত শত বাধার সাথে লড়াই করেছি তা শুধু আমি জানি, আর আমার মাস্টার মশাই জানেন। হ্যাঁ, আজ আমি যতটুকু, তার সম্পূর্ণ ক্রেডিট আমার স্বামীর। আমার মাস্টার মশাইয়ের জন্যই আজ আমি এত দূর। তবে আরও রয়েছে আমার তাহনা আপু, আমার শ্বশুর মশাই, আমার ভাইয়েরা। কিন্তু তবুও সম্পূর্ণ ক্রেডিট আমি মানুষটাকে দিব, যে আমার জন্য নিজের মায়ের সাথে লড়েছেন, নিজের পরিবারের বিরুদ্ধে গিয়েছেন, নিজের সারা জীবনের সম্বলটুকু আমার পেছনে ঠেলেছেন, শুধুমাত্র আমার স্বপ্নের জন্য। জানেন, আমার স্বপ্ন পূরণের জন্য নিজের বাবা হওয়ার স্বপ্নটাকে অবধি পূরণ করতে চায়নি। যেদিন শুনেছিল আমি মা হব, সেদিন সে কি রাগ, কত কষ্টে মানিয়েছিলাম। তারপর মা হলাম। নতুন এক লড়াই শুরু হলো। সংসার, বাচ্চা, পড়ালেখা জাতাকলে পিষে কবেই আমি নামক মেয়েটা হারিয়ে যেতাম যদি মানুষটা না থাকতো। আমার কষ্টে মানুষটা কত রাত কেঁদেছে হিসাব নেই। 3 মাসের একটা বাচ্চাকে নিয়ে পড়ালেখা শুরু করা কি সহজ বিষয় ছিল? সহজ হয়েছে শুধুমাত্র এই মানুষটার জন্য। মাস্টার মশাই বলেছিলাম না, আপনার সামনে একদিন ডাক্তার হয়ে দাঁড়াবো। আমি আমার কথা রেখেছি। আমি পেরেছি আপনার আমার দুজনের স্বপ্ন পূরণ করতে পেরেছি আমি, বলেই কেঁদে দিল। তামজিদের চোখের কোণেও পানি। এখানেই তো একটা পুরুষের সার্থকতা। তারিন স্পিকারটা রেখে নেমে আসলো স্টেজ থেকে। সবাই একসাথে হাততালি দিয়ে উঠল। তারিন স্টেজ থেকে নামতেই দেখল তানহা, মাইশা, আমজাদ সাহেব, তারিনের বাবা, মা ও তামজিদের বন্ধুরা সবাই দাঁড়িয়ে আছে। তারিন দৌড়ে সেদিকে যেয়ে তানহাকে জড়িয়ে ধরল। তামজিদ রিহান্তাকে কোলে নিয়ে আসলো সেদিকে। একে একে উপস্থিত সবাই তারিনকে কংগ্রেস করলো। সবার আজ খুশির দিন। এর মধ্যে জুই তারিনকে জড়িয়ে ধরে বলে উঠল, আজকে আমাদের বোন সবাইকে ট্রিট দেবে। কি রাজি তো? তারিনও হেসে রাজি হয়ে গেল। কতগুলো বছর পর সবাই একসাথে হয়েছে। সবাই এক এক করে গিয়ে গাড়িতে উঠে বসলো। তারিন রিন্তাহাকে কোলে নিয়ে হাঁটছে, পাশে তামজিদ। রিন্তাহাদের ক্যাম্পাসে একটা কাঠগোলাপের গাছ আছে, সেখানে অঝরে কাঠগোলাপ ফুটেছে। ক্যাম্পাসে এসেই রিন্তাহা ফুলের দিকে ইশারা করে আবদার করলো, বাবা ফুল দাও, ফুল নিব। তামজিদ মেয়ের আবদার ফেলতে পারল না, নিজে গাছে চড়ে গিয়ে ফুল ছিঁড়ে আনলো। 2 থোকা ফুল এনে 1 থোকা রিন্তাহার হাতে দিয়ে চুমু খেয়ে বলল, আমার জীবন্ত 2 ফুলের কাছে এই অসামান্য কাঠগোলাপের সৌন্দর্যও হার মানবে। অতপর হাঁটু গেড়ে বসলো মাঠের মাঝে। হাতে থাকা ফুলগুলো তারিনের দিকে এগিয়ে দিয়ে বলে উঠল, আমার রানী, রিন্তাহার খেলার সাথী। ও আমার দ্বিতীয় সন্তান ডাউনলোড করার জন্য হলেও আমার নতুন করে তোমাকে চাই। হবে কি আমার দ্বিতীয় সন্তানের জননী? তামজিদের বন্ধুরা সবাই এতক্ষণ দূর থেকে দাঁড়িয়ে দেখলেও এবার কাছে এসে একসাথে সবাই চিৎকার করে বলে উঠল, সে ইয়েস তারিন, সে ইয়েস। তারিন হেসে ফেলল। রিন্তাহা কী বুঝলো কে জানে, ওদের দেখা দেখে ও নিজেও বলা শুরু করলো, মাম্মা সে ইয়েস, সে ইয়েস। তামজিদের হাত থেকে ফুলগুলো নিয়ে তারিন বলে উঠল, সরি মাস্টার মশাই, 10 বছর পর দেখা করবেন, আসছি, বলে হাঁটা শুরু করলো। তামজিদ চুপসান্ন মুখে মাথা চুলকাতে লাগলো। তা দেখে তামজিদের সব বন্ধুরা এগিয়ে আসলো। 2 দিক দিয়ে সবাই মিলে তামজিদকে ঘিরে ফেললো। রাহিম ভাবুক সুরে বলল, মামা, তোর কি মনে হয় 10 বছর পরে তোর এই ভরা যৌবন ঠিকঠাক কাজ করব? আমার তো মনে হয় সে আগের মতো আবার যৌবনে ঝং পড়া যাইব। বলেই উধাও রাহিম এক দূরে সোজা গাড়িতে গিয়ে উঠে বসলো। বাকিরা সবাই হাসতে হাসতে এগিয়ে গেল। তারিন সামনে দাঁড়িয়ে হাসছে। তামজিদ গোমরা মুখ করে দাঁড়িয়ে থাকায় তারিন এগিয়ে এসে দাঁড়ালো। এবার রিন্তাহা আর তারিন দুজনে তামজিদের 2 গালে চুমু খেলো। একসাথে জড়িয়ে ধরলো তামজিদকে। এই সুন্দর দৃশ্যটা রাফি ফোন ক্যামেরায় ক্যাপচার করতে মিস করলো না। রিন্তাহা কোল থেকে নেমে পড়ল, বাবা মায়ের মাঝে এসে দাঁড়ালো। বুকে হাত গুজে দাঁড়িয়ে ঠোঁট উল্টে বলল, আমাকে কেউ আদর করে না।
তামজিদ আর তারিন মেয়ের অভিনয় দেখে হেসে ফেলল। ওরা দুজনেই এবার হাঁটু ভেঙে বসে একসাথে রিন্তাহার গালে চুমু খেল। রিন্তাহা ছোট ছোট দুই হাতে বাবা মাকে একসাথে জড়িয়ে ধরল। ব্যাস, সুখে থাকার জন্য আর কি চাই? জীবনে সুখ মরীচিকা, কখন আসবে যাবে ঠিক নেই, তাই সুখের সময়টাকে উপভোগ করাই শ্রেয়।